আজ প্রাইভেটে যাচ্ছি। অনেকদিন ধরে প্রাইভেট কলেজ কোথাও যাই না। অসুস্থ ছিলাম, কিন্তু আজকে খুব ভালো লাগছে, তাই প্রাইভেটে যাচ্ছি। সামনে পরীক্ষা, ভালো করে পড়তে হবে। প্রাইভেট যেতে আমি পিছনে পড়ে গেছি, সবাই চলে গেছে। আপনাদের আর কি পরিচয় দিব? আপনারা তো আমাকে চিনেনি। আর যা অচেনা গল্পের সাথে থাকুন। ম্যামের বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই একটা সুন্দরী মেয়ে এসে দরজা খুলে দিল। আমি তো মেয়েটাকে দেখে হা হয়ে গেলাম। এই যে মিস্টার, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? মুখে মশা ঢুকবে। মেয়েটার কোথায় ছেদ কাটলো। আমি মনে হয় ভুল বাসায় চলে এসেছি। আপনি কার কাছে এসেছেন? আমি আশা ম্যামের কাছে প্রাইভেট পড়ি। না, আপনি ঠিক জায়গায় এসেছেন। কিন্তু আপনাকে তো চিনলাম না। ম্যাম আবার নতুন কাজের লোক রাখলো নাকি? ওই ওই, আপনার আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? না, কিন্তু এত সুন্দর একটা মেয়ে কাজের লোক মেনে নিতে পারছি না। ওই শালা, আরেকবার আমাকে কাজের লোক ভাবলে তোর নাকে এমন ঘুষি দিব যে নাক বলে কোনো অস্তিত্ব থাকবে না। আমার নাম জারা, আর তোর ম্যাম আবার আমার বড় বোন। ও, আগে বলবেন না। ম্যাম কই? ভেতরে পড়াচ্ছে। তারপর আমি ভিতরে ম্যামের কাছে গেলাম। হ্যাঁ রে রিমন, যে এতদিন প্রাইভেটে আসনি কেন? আসলে ম্যাম, অসুস্থ ছিলাম তো তাই। এখন ঠিক আছো তো? ম্যাম। ভালো করেছো এসে। আজকে পরীক্ষার জন্য কিছু সাজেশন দেব, সেটা নিতে পারবে। তারপর মনোযোগ দিয়ে প্রাইভেট পড়ে যখন আসতে যাব, তখন আমার মাথায় কি যে হলো বলতে পারবো না। মাথা ঘুরে পড়ে গেলাম, আর কিছু মনে নেই। যখন সেন্স ফিরলো, তাকিয়ে দেখি ম্যামের বোন আমার পাশে বসে আছে, আমি শুয়ে আছি। আমি এখানে কেন? ন্যাকা মনে হয় কিছুই জানে না। আপনি তখন ইচ্ছে করে আমার গায়ে পড়েছেন। কি বলছেন? কিছুই বুঝতেছি না। চুপ! সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা হয়, তাই না? আসলে আমি তখন কিছুই বুঝতে পারি নাই। হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, তাই এমন হয়েছে। জানেন আপু, আপনার জন্য আমাকে বলেছে আপু ভেবেছে আমি আপনাকে ল্যাং মেরে ফেলে দিয়েছি। আর আমি জানি আপনি ইচ্ছে করে আমার উপরে পড়েছেন। সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগে না, তাই না? তখন কোথা থেকে যেন ম্যাম আসলো। এইসব কি বলছিস যারা? কানের নিচে দেব কিন্তু। যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে, সে ছেলে তোর উপরে পড়েছে, এটা আমি মানবো নাকি? ম্যাম আমাকে খুব ভালোবাসেন, আমাকে খুব বিশ্বাস করেন। আমি ম্যামের পছন্দের একজন। আসলে ম্যাম, তখন আমার মাথা ঘুরেছিল প্রচুর, তাই এমন হয়েছে। এখন কেমন লাগছে? ভালো। এখন কি বাসায় যেতে পারবে? ম্যাম, পারবো। তারপর আমি বিছানা থেকে উঠবো, তখন আবার মাথা ঘুরে উঠলো। এবার বসে পড়লাম। বুঝতে পেরেছি তুমি একা যেতে পারবে না। এই যারা, তুই ওকে বাসায় দিয়ে আই তো। আপু, আপনি কি পাগল হলেন নাকি? আমি কি কিছু চিনি এখানকার? তো কি চিন্তা হবে না? তাই বলে আরেকটা কথা বলবি না। আমি নিয়ে যেতাম, কিন্তু আমার বাজারে যেতে হবে একটু। ম্যাম, আমি তো যেতে পারবো তো। যেতে পারবে, কিন্তু রাস্তায় যদি আবার মাথা ঘুরে পড়ে যায় তখন কি হবে ভেবেছ? তাই যারা তোমাকে দিয়ে আসবে। আমি আর না করলাম না, জারাকে নিয়ে চলে আসলাম। দেখলাম জারা খুব বিরক্ত ফিল করছে। একবার তো বলেই ফেললো। আচ্ছা, আপনার অসুখ, তবুও আপনি প্রাইভেটে আসলেন কেন? আমি কি জানতাম নাকি শরীরটা ভালো লাগছিল, তাই এসেছিলাম। আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। দরকার নেই। এমনিতেই আপুর কাছে আপনার জন্য অনেক বকা খেতে হয়েছে। আর না, আর আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনার সাথে চিপকিয়ে বসবো। এটা বলে যারা রিক্সা ডাকলো আর উঠে বসলো। আমি যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসলাম, কিন্তু রাস্তায় অনেক ঝাঁকির কারণে যারা আমার দিকে আসতে লাগলো, আর আমি একেবারে মুড়াই চলে আসলাম। আরে পড়ে যাবেন তো, এদিকে আসুন। আপনিই তো আমার দিকে আসছেন। আচ্ছা, এবার এদিকে আসুন। তারপর আমরা আসতে লাগলাম। 10 মিনিট লাগবে আমাদের বাসায় যেতে। রিক্সা করে বাজার পার হবার সময় বাবা আমাকে দেখে ফেলে। আমার আজকে মনে খবর আছে। তারপর আমরা আমাদের বাসার সামনে চলে আসলাম। যারা ওই রিক্সা করেই চলে গেল। আমিও কি বোকা, যারাকে বাসা আসতে বলবো সেটাও ভুলে গেছি। তারপর আমি সোজা আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর নিচে চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। আমার ব্যাপার বাবা আমাকে বলছেন। কিছুক্ষণ পর বাবা আমার রুমে আসলেন। আচ্ছা বাবা, তুমি কি প্রাইভেটের নাম করে এইসব করে বেড়াও নাকি? বাবা, কি বলছো? কিছুই বুঝতে পারছি না। রিক্সায় করে ঘুরে বেড়াও, আবার বলো কিছু বুঝি না? কি বলছো বাবা এসব?
তুমি যে মেয়ে নিয়ে রিক্সায় ঘুরলে সেটা তো দেখলাম। তুমি কি আমার মান সম্মান শেষ করবে নাকি? বাবা এসব কি বলছো? যাও তো, ভালো লাগছে না। সত্যি বললে ভালো লাগবে না, তাই না? আর আমি সকালে প্রাইভেটে গিয়েছিলাম, আসার সময় মাথা ঘুরে পড়ে যাই। ম্যাম তার বোনকে আমাকে বাসায় দিয়ে আসতে বলে, তাই এসেছি। বিশ্বাস না হলে ম্যামকে ফোন করো। এই কথাটা আগে বললে কি হতো? তুমি কি বলতে দিয়েছো? তুমি তো তোমার মতো করে বানিয়ে বলছো। আচ্ছা থাক, আমি যাই, অযথা কথা বললাম। তারপর বাবা চলে গেল, আমি বিশ্রাম নিলাম। এভাবেই কেটে গেল আরো 2 দিন। আমি এখন পুরো সুস্থ, তাই কলেজে যাবার জন্য বের হচ্ছিলাম। এমন সময় মা পেছন থেকে ডাকলো। হ্যাঁ বলো মা, কি বলবে? এই নে, এখানে কিছু টাকা, তোর হাত খরচের কাজে লাগবে। তারপর কলেজে চলে আসলাম। কলেজে আসতে আমার 2 হারামি বন্ধু আমাকে ঘিরে ধরলো। আমার 2 বন্ধুর নাম রায়হান আর সাব্বির। কিরে মামা, তুই তো পুরো ফাটিয়ে দিলি। কি করলাম রে ভাই? কিছুই বুঝো না? শালা আমরা কতদিন ধরে ম্যামের বোনের সাথে লাইন মারতে চাই, কিন্তু কথাই বলতে পারলাম না, আর তুই শালা ছক্কা মেরে দিলি প্রথম দিনেই। কি বলছিস বাল? তুমি যে সেদিন ম্যামের বোনের সাথে রিকশায় করে ঘুরলে সেটা আমরা দেখেছি। তা বাবি কই রে? ভাবি মানে? মানে যারা কই? সেটা কি আমি জানি নাকি? ওই দেখো, যারা চলে এসেছে। দেখলাম যারা সোজা ক্লাসে চলে গেল। ওই শালারা, চল ক্লাসে যাই। চল। তারপর আমরা ক্লাসে গিয়ে সবার পেছনের সিটে বসলাম। সামনে বসলে স্যার মাথা খেয়ে ফেলে লেকচার মেরে, আর পেছনে নিজের মতো করে ক্লাস করা যায়। আমরা আমাদের মতো আলাপ পেতেই যাচ্ছি। দোষ, অনেকদিন ধরে রিপার পিছনে ঘুরছি, কিন্তু কাজ হচ্ছে না। খুব ভালোবাসি রে। তুই কি ওকে বলেছিস কোনোদিন? বলেছিলাম একবার, আর বলিনি। দেখ তো রিপা কোথায়? ওই তো যারার সাথে বসেছে। আরে শালা, রিপা কই? ওই যে দেখ, যারার সাথে। ও, এখন একটা কাগজে তুই রিপাকে ভালোবাসি সেটা লেখ। লিখলাম। এখন রিপার কাছে এটা ছুঁড়ে মারবো। আমি যখন রিপা তাকাবে তুই ইশারায় বলবি তুই ওকে খুব ভালোবাসিস। আর এভাবেই কিছুদিন চলে ও তোর প্রেমে হাবুডুবু খাবে। সাব্বিরকে কি কি বলতে হবে সেটা বুঝে বলতে লাগলাম। ভয় পাস না, ও তোকে কিছুই বলবে না, আর স্যারের কাছে বিচারও দিবে না। তাহলে ডিল দে। তারপর আমি কাগজটা ঢিল মারলাম, কিন্তু সেটা রিপার কাছে না গিয়ে জারার কাছে গিয়ে পড়লো। যারা কাগজটা হাতে নিয়ে পড়লো আর ওর এক ফ্রেন্ডের কানে কানে কি বললো, অমনি যারা দাঁড়িয়ে গেল। স্যার, এটা কি পড়াশোনা করার জায়গা নাকি প্রেম নিবেদনের জায়গা? কেন, কি হয়েছে? স্যার, রিমন আমাকে এই প্রেম নিবেদনের চিঠি দিয়েছে। তখন স্যার আমার কাছে আসলেন আর বললেন, কিরে, ও যা বললো তা কি সত্যি? স্যার। চুপ বেয়াদব, দাঁড়িয়ে থাক। তারপর আর কি, দাঁড়িয়ে রইলাম। আর এদিকে যারা আমাকে দেখে মিটি মিটি হাসছে, আর এদিকে আমার হারামি বন্ধুগুলো আমাকে 2 দিক থেকে খোঁচাতে লাগলো। আমি তখন স্যারকে ডাক দিলাম। স্যার দেখুন, ওরা আমাকে খোঁচা মারছে। স্যার এমনিতে আমার উপর রেগে আছে, তার মধ্যে আমার বিচার স্যার তো হেব্বি রাগ। এই তুই কান ধর। কেন স্যার? আবার মুখে মুখে তর্ক করিস? কান ধর, আর এর পরের ক্লাসে বসবি না। যদি ম্যাডাম বসতে বলে তাহলে বসবি। এটা বলে স্যার চলে গেল। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে মজা নিচ্ছে, আর রায়হানা সাব্বির আমার কাছে চুপ করে বসে আছে। স্যার যাওয়ার পরে আমার আরো ভয় করছে, কারণ এর পরের ক্লাস যারার বোন ম্যাডামের ক্লাস। সে যদি শুনে যায় আমি তার বোনকে প্রেম নিবেদন দিয়েছি, তাহলে আমি শেষ। যতই আমাকে ভালোবাসুক, নিজের বোন বলে কথা। তারপর ম্যাডাম ক্লাসে আসলেন। আমাকে দেখে, রিমন, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? স্যার দাঁড় করিয়ে রেখেছে। আমি সব জানি। কই সেই কাগজটা দাও তো। সেটা তো স্যার নিয়ে গেছেন। তারপর ম্যাম বাহিরে চলে গেলেন কাগজটা আনতে। তারপর একটু পরে সেটা নিয়ে ফিরে এলেন, আর আমার হাতে লেখার সাথে মিলিয়ে দেখলো আর বলল, রিমন, এটা তোমার হাতের লেখা না, সাব্বিরের লেখা। ম্যাম। তারপর আমরা ম্যামকে সত্য কথাটা বললাম। তখন ম্যাম আমাকে বসায় দিল আর বলল, ভবিষ্যতে যেন এমন না করি। বেশি ভালো লাগছে না, ক্লাসের সবাই আমাকে দেখে মজা নিল তাই। তারপর কলেজ ছুটির পর 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছি। কিরে, তোর মন খারাপ কেন? আরে বাল, দেখলি না সবাই কেমন মজা নিল আমাকে দেখে। তারপর আমি আর কোনো কথা বলি নাই, আর রায়হান সাব্বিরও ওরা বাসায় চলে গেল। আমি বাসায় চলে আসলাম।
এসে গোসল করে খাবার খেলাম, তারপর রুমে গিয়ে দিলাম এক লম্বা ঘুম। বিকেলে মা ডাক দিল, আমি উঠে ফ্রেশ হয়ে প্রাইভেটে চলে গেলাম। ম্যামের বাসায় এসে কলিং বেল দিতেই যারা এসে দরজা খুলে। আমি সরি, আমি না বুঝে তোমাকে দোষী করেছিলাম, বিচার দিয়ে দাঁড় করিয়ে রেখেছিলাম, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনো কথা বললাম না। কি হলো, কিছু তো বলো। আমি সোজা ম্যামের রুমে চলে আসলাম। আর আপনাদের বলি, ম্যামের কিন্তু বিয়ে হয়েছিল, কিন্তু কোনো কারণে আলাদা হয়ে গেছে এখন। আরে রিমন, এসেছো? ম্যাম। বসো। তারপর আমি বসে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর যারাও আসলো। যারা দেখলাম আমার দিকে বারবার তাকাচ্ছে। সেদিনের মতো প্রাইভেট পড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে আছি, তখন মা ডাকলো খাবার জন্য। এখনো মন তো খারাপ কলেজের কাহিনীর জন্য। তারপর আমি খাবার টেবিলে গেলাম, খাবার খাচ্ছি। কি রে রিমন, পড়াশোনা কেমন চলছে? ভালোই হচ্ছে বাবা। ভালো করে পড়াশোনা করবে। বাবা। তারপর খাবার শেষ করে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে, ওই হারামজাদা, ঘুম থেকে ওঠ, কলেজে যা। মা যাও তো, কলেজে যাব না, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। নবাবজাদা, উঠবি নাকি পানি ঢালবো? তারপর আর কি, আমি উঠে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি রায়হান আর সাব্বির ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। এই তো রিমন এসেছে। কেন, আমার জন্য অপেক্ষা করছিলি বুঝি? আজকে রিপাকে লাস্টবার প্রপোজ করব, রাজি হলে হবে, না হলে নাই। আরে ভাই, তুই এত রেগে আছিস কেন? রাখবো না, আমার সামনে অন্য ছেলের সাথে হেসে হেসে কলেজে আসে। এতক্ষণে রাগের কারণ বুঝলাম। এখন কি করবি? আজকেই বলবো, যদি না করে আর ওর পিছনে ঘুরবো না। এতদিন ধরে ওর পিছনে ঘুরি, কিন্তু কোনো মূল্য নেই। ওই যে রিপা। তারপর আমরা রিপার কাছে চলে গেলাম। সাব্বির রিপাকে ডাকলো। এ রিপা, এদিকে শুনো তো। কি হয়েছে? তুমি আবার আমার কাছে এসেছো? বলেছি না তুমি আমার সামনে আসবে না। আমি তোমাকে লাস্টবারের মতো বলতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আর কোনো দিন বাসবো না। রিপার উত্তর শুনে সাব্বির ক্লাসে চলে আসলো। আমরাও ওর পরে আসলাম। আমরা ক্লাসে এসে দেখলাম সাব্বির ক্লাসের লাস্ট বেঞ্চে বসে কান্না করছে। কিরে, তুই কান্না করছিস কেন? তো কি করব, আমি ওকে নিজের থেকে বেশি ভালোবাসি, আর ও আমাকে বুঝলো না। আরে বাদ দে, ওর থেকে ভালো মেয়ে পাবি। চাই না, ও হলেই চলবে। আমরা আলাপ করছি, তখন স্যার আসলো। ক্লাসে বসে পড়লাম। স্যার ক্লাস করাচ্ছে। একটু পর স্যার আমাদের কাছে আসলো। আমরা তো ভয় চুপসে গেলাম। আবার যে কি করে, রিপা কি নালিশ করলো নাকি? আমাদের অবস্থা দেখে যারা মিটিমিটি হাসছে। স্যার আমাদের কাছে এসে পড়াশোনার ব্যাপারে কথা বলে চলে গেলেন। প্রতিদিন সাব্বির রিপার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আজকে একবারও তাকায়নি, বরং রিপাই তাকিয়েছে অনেকবার। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল কিছুদিন। এখন যারার সাথে আমার কথা হয়, কিন্তু আমি ইচ্ছা করে বলি না, যারাই আসছি বলতে। ক্লাসে বসে আছি, এমন সময় স্যার এসে ক্লাস শুরু করলো। আর একটা কথা, এখন সাব্বির রিপার দিকে ঘুরেও তাকায় না, বরং রিপা তাকে সাব্বিরের দিকে তাকিয়ে। দেখ সাব্বির, ও তোর দিকে তাকিয়ে আছে। থাকতো, আমার কি তাতে। আমি তার কিছু বললাম না। পরে ক্লাস করে আমরা বাহিরে আসলাম। সবার জন্য একটা খুশির খবর আছে রে দোসরা। কি বল শুনি? আমার ছোট মামার বিয়ে গ্রামের বাড়ি, তাই আমার ফ্যামিলির সবাই যাচ্ছে, আর সাথে তোদেরও যেতে হবে, না হলে একটুও মজা করতে পারবো না। কিন্তু আমাদের কি বাড়ি থেকে যেতে দিবে? ম্যানেজ করবি, তোদের যাওয়া আসার আর ওখানে থাকার সকল খরচ আমি চালাবো। আচ্ছা, বাড়িতে বলে দেখি। আচ্ছা, আর সাব্বির, তুই তো যাবি তাই না? দেখি, পরে জানাবো। আচ্ছা, রাতে কল করে জানাস। আচ্ছা। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ঘুম দিলাম। বিকেলে উঠে প্রাইভেট পড়ে আসলাম। রাতে খাবার টেবিলে বসে, বাবা একটা কথা ছিল। বল, কি কথা? বাবা, রায়হানের মামার বিয়ে গ্রামে, আর রায়হান আমাদের ছাড়া যাবে না। আমি কি যাবো বাবা? আর এমনিতে আমি কোনোদিন গ্রামে যাইনি, ঘুরে আসতাম। আচ্ছা যাও, বন্ধুদের সাথে গ্রাম দেখে আসো। আমি তো মহা খুশি। খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। রায়হানকে ফোন দিলাম। হ্যালো। কিরে, তুই তো যাচ্ছিস তাই না? হরে দোস্ত, আমি যাচ্ছি। খুব মজা হবে রে। কোনোদিন গ্রামে ঘুরতে যাইনি, শহরেই জন্ম। খুব মজা হবে, সাব্বিরও যাচ্ছে।
আরো ভালো। হুম, ওখানে গিয়ে আমাকে একটা ইয়ে জোগাড় করে দিস বন্ধু। এটা আবার কি? আরে বাল, জিএফ। আচ্ছা, দেখা যাবে, বাই। গ্রামে যাব এটা ভেবেই খুশি লাগছে। বড় হয়েছি শহরের কোলাহলের মাঝে, তাই গ্রাম দেখতে ইচ্ছে করে। সেদিনকার মতো রাতটা পার করলাম। পরের দিন আমরা 3 জন কলেজ গেলাম না। সারাদিন আড্ডা দিয়ে বিকেলে সবকিছু গুছিয়ে বের হলাম। বাবা কিছু টাকা দিল, আর আমার কাছে ছিল এটাতেই চলবে। তারপর আমরা 3 জন বাস স্ট্যান্ডে চলে আসলাম। এসে রায়হানও নিজের টাকা দিয়েই টিকিট কিনলো। তারপর আমরা গাড়িতে উঠলাম 5টায়। গাড়ি ছাড়লো, গাড়ি তার আপন গতিতে চলছে। আমরা রাস্তার পাশে নানা প্রকৃতি দেখে দেখতে রায়হানের নানু বাড়ি চলে আসলাম। তারপর আমরা রায়হানের নানু বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সবাই আমাদের ঘিরে ধরলেন। ও বলতে ভুলে গেছি, হ্যাঁ, রায়হানের বাবা মা কিছু সমস্যার জন্য কালকে সকালে আসবে। সবাই রায়হানের সাথে কথা বলল। অনেকদিন পর আসলেন, তাই তারপর রায়হান আমাদের পরিচয় করিয়ে দিল। আমাদের একটা রুম দেখিয়ে দেওয়া হলো, আমরা সেখানেই থাকবো। সেদিনকার মতো খুব মজা করে কাটালাম। পরের দিন সকালে দেখলাম রায়হানের নানু বাড়ি 3টে মেয়ে আছে। রায়হানের নানুর বাড়ির পাশেই তাদের বাড়ি রায়হানের নানুর বাতিয়ার মেয়ে। আমরা সেই মেয়েগুলোর সাথে কথা বলতে লাগলাম এবং তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যালো, আপনাদের নাম কি? আমার নাম শান্তিদা, ও অবন্তী, আর ও রাইসা। আর হ্যাঁ, আপনাদের নাম কি? আমাকে তো চিনোই, এটা আমার জানেদিকার দোষ রিমন, আর এটা সাব্বির। রায়হান শালা মেয়ে দেখলে ঢপ মারতে যায়। আপনাদের এখানে তো খুবই সুন্দর জায়গা রয়েছে, বঙ্গবন্ধু সেতু আর যমুনা নদী গ্রামের দৃশ্য। হো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমরা এসেছি ঢাকা থেকে রায়হানের নানু বাড়ি টাঙ্গাইল। এখানে অনেকেই শহর থেকে ঘুরতে আসে। তো চলেন না, আমরা ঘুরে আসি। ছোট থেকে বড় হয়েছি শহরের কোলাহলের মধ্যে, তাই খুব ভালো লাগছে গ্রামে। আচ্ছা, বিকেলে যাব। আমি তো মহা খুশি গ্রামে ঘুরবো। তারপর আমরা সবাই ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। দেখতে দেখতে বিকেল ঘনিয়ে এলো। কিরে রায়হান, চল এখন ঘুরতে যাওয়া যাক। চল। এই সাব্বির আয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম যমুনা নদী দেখতে। আমরা এলেঙ্গা হতে গাড়িতে উঠলাম, একেবারে আমাদের যমুনা নদীর কাছে নামিয়ে দিল। আমরা 6 জন খুব আনন্দে আছি এবং একসাথেই ঘুরছি। আমরা যমুনা নদী আর ব্রিজ দেখে খুব মজা পেলাম। সাথে সবাই মিলে নদীর তীরে কত যে মজা করলাম। আর 26 শালা তো শুধু পিক তুলছে আর ফেসবুকে আপলোড করছে। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হলো বুঝতেই পারলাম না। তারপর আমরা চলে আসার সিদ্ধান্ত নিলাম। দোস্ত, আমার খুব খিদে লাগছে, চল ওই যে দেখ ক্যান্টিন আছে আর্মিদের। আচ্ছা চল। তারপর সবাই মিলে ক্যান্টিনে খেলাম। একটা ব্যাপার খেয়াল করলাম, রায়হান শুধু সঞ্জিদার সাথে সাথে থাকছে আর ওর দিকে তাকিয়ে থাকে শুধু। আমি সেটা বেশি গুরুত্ব দিলাম না। তারপর আমরা আবার নানুর বাসায় চলে আসলাম। সেদিন খুব মজা করলাম। পরের দিন সকালে সবাই ছাদে বসে আছি সবাই মিলে। তখন আমরা আজকে হেঁটে গ্রামের দিকে যাব ঘুরতে, কি বলেন সবাই? আচ্ছা ঠিক আছে। তারপর আমরা রুমে চলে আসলাম। এসেই একটা ঘুম দিলাম। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়ির বাহিরে আসলাম। এসে একটা দোকানে বসে চা খেলাম, সিগারেট খাই না। তারপর চা খেয়ে বাসায় আসলাম। বিকেলে আমরা 3 জন গেটের সামনে মেয়েগুলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই মেয়েদের একটাই বদ অভ্যাস, কোথাও গেলে যে কত লেটি করবে আল্লাহই জানে। অনেকক্ষণ পর আসলো। এত ময়দা মাখতে হবে না। আমরা ময়দা মাখি না, বুঝলেন মিস্টার। আচ্ছা চল সবাই। তারপর আমরা বের হলাম গ্রামের দিকে। এখানে সব রাস্তা পাকা, তাই কোনো ঝামেলা নেই। সবাই একসাথে হাঁটছি। আজকে খুব সেলফি উঠতে মন চাচ্ছে, তাই সেলফি উঠালাম। আর মেয়েগুলাও কি মিশুক, আমাদের সাথে কতটা মিশে গেছে। রাস্তায় হাঁটছি আর প্রকৃতি অনুভব করছি। এমন সময় রায়হানা আমাকে একটু দূরে নিয়ে বলল, দোস্ত, আমি সঞ্জিদা থেকে ভালোবেসে ফেলেছি। আমি যদি ওকে না পাই তাহলে প্রেম করার আগেই দেবদাস হব। প্লিজ কিছু কর। আচ্ছা দাঁড়া। আমি সঞ্জিদার কাছে চলে গেলাম। সঞ্জিদা, কি? একটা কথা বলার ছিল। বলো। আগে বলো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? না, কিন্তু কেন? আসলে রায়হান তোমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। ওহ, তাই নাকি? সঞ্জিদা রায়হানের কাছে গেল। রায়হান মাথা নিচু করে আছে। আসো, তোমার সাথে কথা আছে। এটা বলে সঞ্জিদা রায়হানকে আড়ালে নিয়ে গেল। আমাদের সেখানে যেতে না করলো।
একটু পর আসলো। দেখলাম রায়হানের গাল আর ঠোঁট লাল হয়ে আছে। কিরে, তোর ঠোঁট এমন লাল কেন? দেখলাম সানজিদা লজ্জা পেল। কিছু না, মিষ্টি খেলাম তো তাই এমন। চুপ, হাদারাম। নিজে তো বলতে পারে না, অন্যজনকে দিয়ে বলায়। আসলে আমিও ওকে ভালোবাসি। ও যখন ওর নানুর বাসায় আসতো, আমার দিকে তাকিয়ে থাকতো, তখন বুঝতাম কিছু আছে। সানজিদার কথায় সবাই হেসে উঠল। সেদিনের মতো ঘুরে বাড়ি আসলাম। পরের দিন বিয়ে, আর আমার এক বন্ধু তো খেল খতম করে ফেললো। আসলে আমরা বিয়ের 2 দিন আগেই এসেছিলাম, আর এর মধ্যেই রায়হানের বাবাও এসেছে। বিয়ের দিন বিকেলে সবাই বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। আমরা একটা গাড়িতে বসলাম, লোক যাবে 50+। একটু পর সানজিদা আসলো। এই রায়হান, আজকে তুমি আমার সাথে গাড়িতে বসবে, আর বিয়ে বাড়িতেই আমার সাথে থাকবে। একদিনে আমাদের বন্ধুত্ব কেড়ে নিবেন? না, আপনাদের সাথে গেলে ওই বাড়িতে কোনো মেয়ের পাল্লায় ফেলবেন আমার রায়হানকে, তাই আমি ওকে হারাতে চাই না। কিন্তু আমার সাথে গাড়িতে গেলে বাবা মা কি বলবে? বলবে অন্য গাড়িতে জায়গা নেই। আর কি করার, ভাবলাম নতুন প্রেম একসাথে থাকতে ইচ্ছা করতে থাকুক। আমরা গ্রামের একা বাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলাম কোণের বাড়ি। কোণের বাড়ির সামনে এসে পড়লাম, কিন্তু বাচ্চারা আর কিছু মেয়েরা গেট আটকেছে টাকার জন্য। অনেক হই হুল্লা চলছে। অনেকক্ষণ পর গেট ছাড়লো। আমরা ভিতরে গেলাম। সঞ্জিদা আর রায়হান এক জায়গায় বসে আছে, আর আমি আর সাব্বির আলাদা করছি। অনেক রাত হলো, বিয়ে এখন শেষ, তাই আবার চলে আসলাম বাড়িতে। পরের দিনও খুব আনন্দে কাটলো। তার পরের দিন আমরা সকালে চলে যাবার জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তখন সানজিদা তো কেঁদে একাকার, রায়হানকে যেতেই দিবে না। কোনো মতে বুঝিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রায়হানের বাবা মাও আসছে আমাদের সাথে। আমরা টাঙ্গাইল ছেড়ে চলে আসলাম আবার ঢাকার কোলাহলে। সবাই যার যার বাড়িতে চলে গেলাম স্ট্যান্ড থেকে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মা ডেকে তুললো কলেজের জন্য। আমি আর আজকে আলসেমি না করে কলেজের জন্য রেডি হলাম, আর সাব্বির ও রায়হানকে ফোন করে রাস্তায় দাঁড়াতে বললাম। তারপর 3 জন মিলে হেঁটে চলে আসলাম কলেজে। হেঁটে আসলে খুব মজা হয়। আমরা কলেজের গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে কোথা থেকে যেন রিপা এসে রায়হানের কলার চেপে ধরল। ওই, তুই এখানে একজনের মনে প্রেম জাগিয়ে গ্রামে গিয়ে মেয়েদের সাথে থাকিস তাই না? আর সেলফি তুলিস গা ঘেসে ঘেসে। আমি মেয়েদের সাথে মিশে থাকলে আপনার কি? তুই অন্য মেয়েদের সাথে মিশলে আমার কষ্ট হয়, কারণ আমি তোকে এই কতদিনে ভালোবেসে ফেলেছি। এখন বুঝো, তুমি যখন অন্য ছেলের সাথে মিশো আমার কেমন লাগে। আচ্ছা, আর মিশবো না। রিপা সাব্বিরকে অন্যদিকে নিয়ে চলে গেলে নতুন প্রেম বলে কথা। আমার 2 বন্ধু প্রেমের জগতে চলে গেল, আমি একাই আছি। আমি আর রায়হান দাঁড়িয়ে আছি। এমন সময় রায়হানের ফোন আসলো। ও অন্য জায়গায় চলে গেল, বুঝেনি তো কার ফোন। আমি আর একা দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই একটা গাছের নিচে গিয়ে বসলাম। কোথা থেকে যেন যারা চলে আসলো। আমি কি এখানে বসতে পারি? আমি যারার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, বসতে দিবেন না? বসেন। যারা এমন ভাবে বসলো আমাকে ঘেঁষে, তাই আমি সরে বসলাম। আপনি তো খুব বোকা। কেন? এই যে সরে বসলেন। আচ্ছা, আপনি এখানে এত ভালো সাজেন, কিন্তু গ্রামের মেয়েদের সাথে তো খুব চিপকে চিপকে সেলফি উঠে পোস্ট করেন। ওটা তো বন্ধুরা মজা করেছি। ভালোই তো, বন্ধুরা কই? আরে ওদের 2 ময়না পাখি নিয়ে ব্যস্ত। আমি কি? আপনিও একটা খুঁজে নিন। না থাক, আমি যেমন আছি ভালো আছি। তাই নাকি? হুম। দেখুন, আমাদের মাঝে কত মিল। আপনিও কোনো রিলেশন করেন না, আর আমিও এটা চাই না। আমরা কি বন্ধু হতে পারি? না হলে কি করবেন? জোর করে বন্ধুত্ব করব। এত জোর? হুম। আচ্ছা, জোর করে বন্ধুত্ব করলেন? আমরা যেহেতু বন্ধু, তাহলে কোনো আপনি করে নয়, তুমি করে বলবে। আর ভয় পেও না, আপু তোমার সাথে বন্ধুত্ব করতে বলেছে আমাকে। আচ্ছা, আপনি মেয়ে, তাহলে কেমন ফ্রেন্ড হয়? আরে তুমি এমন কেন? এই তো স্বীকার করলে। আর বেস্ট ফ্রেন্ড না হও, জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমি জাস্ট ফ্রেন্ড পছন্দ করি না, তাই আমরা বেস্ট ফ্রেন্ড। আমি একটা ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে কি? এই শালা, আর একটা কথা বললে নাক ফাটিয়ে দেব। ওরে বাবা, থাক। তাহলে আমাকে তুমি করে বলো। ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যাই। আরে
আপনি তো খুব সুন্দর কথা ঘোরাতে জানেন। কোথাও যাওয়া হবে না, তুমি করে বলো আগে। আমি আর উপায় না পেয়ে, আচ্ছা ক্লাসে চলো। এই তো ভালো ছেলে। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর সাব্বির আর রায়হান আসলো। দুই শালাকে দুই সাইডে দিয়ে আমি মাঝখানে বসলাম। সাব্বির রায়হান প্রেম করছে আর আমাদের ট্রিট দিচ্ছে না কিন্তু। ঠিক। ওই সাব্বির, ট্রিট দিবি আজকে? আরে সবে তো শুরু, কিছুদিন পর দেই। না, আজকে দিবি। আচ্ছা দেব, এখন ক্লাস কর, স্যার আসছে। মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাহিরে আসার সময়, ওই শালা আজকে ট্রিট দিয়ে যাবি। চল শালারা। বন্ধু দুইটার নাম জাহিদ আর শরীফ দিলাম। জাহিদ আমাদের নিয়ে রেস্টুরেন্টে গেল, সাথে জারা আর রিপাও আছে। নাও, আজকে যে যা খাবে সব জাহিদের, তাই বোন মতো অর্ডার করো। তারপর সবাই যা যার মতো অর্ডার করলো। ভাবি আমার বন্ধুটাকে দেখে রাখবেন কিন্তু। অবশ্যই। আর হ্যাঁ, তোমাকে বলছি, কোনো মেয়ের দিকে তাকালে তুমি শেষ কিন্তু। মাথায় থাকবে। বাবা, একদিনেই এত ভালোবাসা! খুব ভালোবাসা। ওইদিকে শরীফ সঞ্জিদার সাথে কথায় বিজি আছে। খাওয়া শেষ, চল সবাই এখন যাই। সবাই যাওয়ার জন্য দরজার কাছে গেলাম, আর জাহিদ বিল পে করতে গেল। বেশি না, 5,000 তুলেছি। সবাই যার যার বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে প্রাইভেটে গেলাম। কলিং বেল দিতেই যারা, আসছো তাহলে? হুম। ভিতরে যাও, আমিও আসছি। আমি গিয়ে পড়তে লাগলাম। যারাও আসলো। প্রাইভেট শেষ করে বাড়িতে আসলাম। এভাবেই 2 দিন কাটলো। পরের দিন কলেজে গেলাম। কিলে সারালা, কি অবস্থা? অবস্থা খুব ভালো। সঞ্জিতা খুব ভালোবাসে আমায়। রিপা, ও খুব কেয়ার করে আমার। বাদ দিবি নাকি? কানের নিচে 2টা খাবি। চল ক্লাসে। ক্লাসে গিয়ে ক্লাস করলাম। ক্লাস থেকে বাহির হওয়ার, ওই রিমন, আমাকে একটু শপিং করতে নিয়ে চলো না প্লিজ। আমি এখানে কিছুই চিনি না, তুমি তো জানোই। প্লিজ প্লিজ, না করো না। যারা এমনভাবে বলল, আমি আর না করতে পারলাম না। চলো। তারপর আমরা শপিং করতে গেলাম। কিন্তু মেয়েদের শপিং করতে এত সময় লাগে, হাল্লা গো। হাঁটতে হাঁটতে পাহা শেষ। সব জিনিসই দেখে কিন্তু একটা নেয় না, কোনোটাই পছন্দ হয় না। অবশেষে হলো, এবার ছেলেদের সাইডে গেল। এখানে আসলো কেন এবার? একটা শার্ট কিনবো। কার জন্য? হো, বয়ফ্রেন্ডের জন্য। তেমনটাই। যারা একটা সুন্দর শার্ট বের করলো আর আমার মাপ নিয়ে লাগলো। আরে আরে, আমার মাপ নিচ্ছ কেন? ও শরীরের গঠন তোমার মতোই, চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না? আমি চুপ করে দাঁড়ালাম। যারা মাপ নিল আর শার্ট কিনলো বাহিরে এসে। রিক্সা ডাকো। তুমি একাই যাও, আমি আলাদা যাব। এত বেশি ভাবো কেন? আরে আমার ভয় করে, বাবা দেখলে খবর আছে। আরে তুমি বলবে আমার ফ্রেন্ড। তুমি যাও না। তুমি ডাকবে নাকি আমি তোমার বাবার কাছে গিয়ে বলবো আমি আপনার হবু বৌমা, আমার সাথে রিমন প্রেম করে? কি আজব, তুমি এগুলো কেন বলবে? তাহলে রিক্সা ডাকো। আমি আর কি করব? রিক্সা ডেকে উঠে বসলাম। আমার বাড়ির সামনে এসে, এই নাও শার্টটা, তোমার জন্যই কিনেছি। কিন্তু তুমি তো বললে তোমার বিএফের জন্য কিনেছো। আরে বোকা, তোমার কি ভেবে দেখার ছিল না আমার কেউ নেই? যদি গোপনে থাকে? ওই শালা, আর একটা কথা বললে নাক ফাটিয়ে দেব। এই নে শার্ট, আর এটা পরে আজকে প্রাইভেটে আসবি। যদি এটা পরে না আসি? তাহলে আমাকে তো চিনিসই, যেটা পরে যাবে সেটা ছিঁড়ে দেব। আর তুই তো জানিস আমি প্রতিদিন দরজা খুলে দিই। আচ্ছা, যাব। গুড বয়। আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেলাম। তারপর দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে গোসল করে জারার দেওয়ার শার্টটা পরে বের হলাম প্রাইভেটের জন্য। কি রে, এত সুন্দর শার্ট পেলি কই? আরে একজন গিফট করেছে। সত্যি রে, যে করেছে তার পছন্দ আছে বলতে হবে। সোজা জারার বাসার সামনে মানে প্রাইভেটে আসলাম। কলিং বেল দিতেই দরজা খুলে দিল জারা। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। কেন? গিফট করার জন্য।
ওই শালা, তোরে এটা বলতে বলছি কি? কি হয়েছে? এমন করছো কেন? আপু পড়াচ্ছে, ওখানে যা, নয়তো তোর নাক থাকবে না। কি গুন্ডি রে বাবা! আমি ম্যামের কাছে চলে গেলাম। আরে রিমন, তোমার কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? খুব ভালো ম্যাম। ভালো করে পড়বে, সামনে এক্সাম। আচ্ছা। সেদিনের মতো প্রাইভেট শেষ করে বাড়ি আসলাম। পরদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই শুরু হলো মার মহামান্য বক্তব্য। আর কি করার, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, কিছু হালকা মুখে দিয়ে কলেজে যাবার জন্য জাহিদ আর শরীফকে ফোন করলাম। আব্বে হালা, কই তুই? আব্বে হালা 5 মিনিট শুধু রাস্তায় চলে গেলাম। শরীফ আর জাহিদ ওখানেই, তারপর ওদের সাথে কলেজে গেলাম আর সোজা ক্লাসে চলে গেলাম। এই কদিন যারার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। ক্লাস করার সময় একটু ফাজলামি করলাম, সাথে ক্লাসও করলাম। পেছনের সিটে মজাই আলাদা। ক্লাস শেষ করে বাহিরে মাঠে বসে আছে এমন সময়, রিমন, আমার না খুব মাথা ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। তোমার আপুকে বলেছো? বাসায় যেতে বললো, কিন্তু একা যেতে পারবো না, আমাকে দিয়ে আসবে। যারা আমাকে এর আগে এমন অবস্থায় সাহায্য করেছে, তাই ওকে দিয়ে আসতে হবে। চল। তারপর একটা রিক্সা ডেকে দুজন বসলাম। মাঝ রাস্তায় কোনো মানুষজন নেই, ফাঁকা রাস্তা। এমন সময় যারা আমার মাথা টেনে নিয়ে চুল খামচে ধরে ইচ্ছে মতো আমার ঠোঁট কামড়াতে লাগলো। আমি ছাড়াতেও পারছি না, একটু পর ছাড়লো। আমি আর যারার দিকে তাকাতে পারছি না। একটু আগে ঘটে যাওয়া ঘটনার হিসাব মিলাচ্ছি, কি হলো, কিন্তু মাথায় খেলছে না। যারা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। আমি রিক্সা থামিয়ে রিক্সার ভাড়া দিয়ে নেমে আসলাম। যারাও কিছু বলল না। সারা রাস্তায় একটা কথাই মাথায় ঘুরছে, যারা কেন এমন করছে। কিন্তু যাই বলেন, ও যখন কিস করলো, আমার শরীর জমে বরফ হওয়া মাত্রই গেছিল। বাসায় এসে ঘুম দিলাম। বিকেলে আর প্রাইভেটে গেলাম না। যারা অনেকবার ফোন করেছে, কিন্তু রিসিভ করি নাই। পরে SMS দিতে লাগলো। প্লিজ রিমন, আমার ফোন রিসিভ করো। আমি সত্যিই সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ফোনটা বন্ধ করে রাখলাম। ঘুম থেকে উঠে আর কলেজে গেলাম না, বাসায় থাকলাম। আর বিকেলে প্রাইভেটেও গেলাম না, ফোনও বন্ধ। তার পরের দিনও কলেজ গেলাম না। বিকেলে বাসায় শুয়ে আছি, এমন সময় কলিং বেল বাজলো। মা গিয়ে খুলে দিল। শরীফ আর জাহিদ এসেছে। কিরে, তুই কলেজেও যাস না, ফোনও বন্ধ, প্রাইভেটেও যাস না, কি হয়েছে? কিছু না, কেন আসলি? আসছি কি আর সাদে, ওই যে ম্যামের বোন, ওর সাথে কথা বলিস না, তাই তো ও পাঠালো। কালকে কলেজে যাব। আচ্ছা যাই রে, রিপা বকবে বাসায় না গেলে। আমিও। সানজিদা না খেয়ে থাকবে, আমি না খেলে। বাই, কলেজে দেখা হবে। তারপর ওরা চলে গেল। আমি ফোনটা অন করলাম, সাথে সাথে কত হালা যে SMS আসতে লাগলো। আমার ফোন বাদ হবার উপক্রম হলো, মানে কাজ করছে না এমন আসছে। 180টা SMS দিয়েছে। প্লিজ রিমন, আমার সাথে কথা বলো, আর কোনো দিন এইরকম অনিচ্ছায় এমন করব না, প্লিজ। সবগুলো এমন ছিল। SMS পরে শেষ করার আগে যারার ফোন আসলো। হ্যালো। ওই তুই নিজেকে কি ভাবিস তুই? 2 দিন কলেজে আসলি না কেন? এমনি। আজকে শরীফ আর জাহিদ তোরে বাসায় পাঠিয়েছিলাম, কালকে কলেজে আসবি। আচ্ছা। তোর আচ্ছার গুল্লি মারি, কালকে কলেজে না আসলে আমি আমার জিনিসপত্র নিয়ে তোর বাসায় চলে যাব। আরে তুমি আমার বাসায় আসবে কেন? তুই শুধু কালকে কলেজে আয়, তোর একদিন কি আমার একদিন। আমাকে মারবে তুমি? না, আদর করব। বাদ দাও, এবার বলো কেমন আছো? তুই ভালো থাকতে দিয়েছিস কি? মানে? কিছু না, ওই শোন, আমার ব্যালেন্স শেষ, কালকে কলেজে আসবি কিন্তু। বাই। আচ্ছা। কল কেটে দিলাম। কোনো মতে রাতটা পার করে পরের দিন সকালে কলেজে গেলাম। আজকে রিক্সায় আসছি। আমি রিক্সা থেকে নামতেই কোথা থেকে যেন যারা এসে আমার কলার ধরে টানতে লাগলো। আরে আরে, কি শুরু করলে? ভালো তো। তুই এদিকে আয়, কথা আছে। আগে ভাড়াটা দিয়ে নিই। আমি দিচ্ছি। যারা ভাড়া দিয়ে আমাকে কলেজের এক কোণে নিয়ে গেল। ওই কুত্তা, তুই এতদিন কলেজে আসলি না কেন? আরেকদিন তুমি আমাকে ওইটা দিয়েছিলে, তাই তোমার সামনে আসতে লজ্জা করছিল। এটা বলার সাথে সাথেই যারা আমাকে টেনে নিয়ে মাথা ধরে কিস করতে লাগলো। আমি তো শক, আমার পুরো শরীর হিম। অনেকক্ষণ পর ছাড়লো। আজকেও দিলাম। তুমি আজকেও দিলে? তুমি না না করেছে যে আর দিবে না?
মানি না। আর সেদিন তোকে ওটা দিয়েছিলাম, সেটা হলো আমাকে মনে করার জন্য, আর আজকেরটা ভালোবাসা দিলাম। আমি তোকে ভালোবেসে ফেলেছি রে গাধা। কি? খুব ভালোবেসে ফেলেছি তোকে। জানিস ওই 2 দিন কলেজে আসিস নাই আমি কি কষ্ট পেয়েছি? কিন্তু আমাদের রিলেশনশিপে না যাওয়াই ভালো। কেন, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? জানি না, কিন্তু এই 2 দিন তোমার কথা খুব মনে পড়েছে। তুইও আমাকে ভালোবাসিস, আমি জানি। কিভাবে? বুঝতে হবে না, আমি তোকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে আপন করে নে। কিন্তু এসব আমার বাবা জানলে খবর খারাপ করে ছাড়বে। কেউ কিচ্ছু জানবে না, তুই আমাকে একবার বুকে টেনে নে। রিলেশনশিপে না গেলেই নয়। দেখো, এখন আমরা বন্ধু আছি, যখন আমরা রিলেশন করব তখন তুমি আমাকে অন্যের সাথে কথা বলতে দিবে না, আমি অন্য ছেলের সাথে কথা বলতে দেব না। সব সময় নিজের মতো করে চলতে বলবে। আর এসব যদি ভুল হয়, বাড়বে দূরত্ব, ঘৃণা, তখন আমাদের বন্ধুত্বটাও থাকবে না। আমি জানতাম তুই আমাকে সহজে বুকে টেনে নিবি না, তাই তো দেখ এটা নিয়ে এসেছি। দেখলাম হাতে লেটার একটা কাগজ। বুঝতে পারছিস না কি করব? এটা দিয়ে আমি সুইসাইড করব, আর এই কাগজে লেখা আছে তুই আমাকে ভালোবেসে ধোঁকা দিয়েছিস, আমি কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করেছি। আরে আরে, এসব কি করছো আর কি বলছো? পাগল হলে নাকি? তাহলে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বল। কিন্তু বলবি নাকি দিলাম টান? আমি আর কুল কিনারা না পেয়ে যারাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। এইভাবে ধরলে হবে না, শক্ত করে ধর। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আমার শরীরে কারেন্ট প্রভাবিত হচ্ছে, মনে হয় খুব ভালো লাগছে। আলাদা একটা অনুভূতি আসলে, জীবনে প্রথম তো, তাই আর কি। আমিও যারাকে ভালোবেসে ফেলেছি। ওই দিনের পর থেকে কার যেন পায়ের শব্দ পেয়ে আমি যারাকে ছেড়ে দিলাম। তাকে দিকে শরীফ, জাহিদার, রিপা। কিরে মামা, ছেড়ে দিলি কেন? ফ্রিতে তো ভালোই মুভি দেখছিলাম। ভাইয়া ভালোই তো এখানে এভাবে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। আপনি এমন ভাব ধরেন মেয়েদের মনে হয় সহ্যই করতে পারেন না, আর এখানে আজকে আমাদের ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? আবে হালা, প্রেম করবি ট্রিট দিবি না? তাহলে তুই আগে করেছিস, তুই আগে দে। রাখো তো, চলো আজকে তোমাদের ট্রিট দেব। সত্যি? শোনা, চলো। কোথায়? রেস্টুরেন্টে। কিন্তু ক্লাস? একদিন কলেজে না করলে কিচ্ছু হবে না। চলো সবাই। সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সবাই যার যার মতো অর্ডার করছে। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমরা খাচ্ছি, আমি লক্ষ্য করলাম আমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে। যারাও দেখে ফেলে। তখন যারা খাবার রেখে ওই মেয়েটার কাছে গিয়ে হেব্বি ঝগড়া শুরু করলো। ছেলে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছা হয়, তাই না নির্লজ্জ? আমি কি যারার হাত ধরে টেনে নিয়ে আসলাম। ছাড়, তুই আমার হাত ধরবি না। ওই মেয়ের কাছে যা, অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকিস তুই, কুত্তা। সরি, ভুল হয়েছে। আসলে সরি না বললে এখানে ভেজাল হবে, সবাই দেখছে। তারপর কোনো মতে সবাই খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর গেলাম ঘুরতে। দেখলাম শরীফের মনটা ভার। কিরে শরীফ, মন খারাপ কেন? আসলে আজকে সঞ্জিতা থাকলে খুব মজা হতো রে। আমার সোনা ভাইয়া মন খারাপ করে না। তুই একদিন ঘুরে আয় সঞ্জিতার কাছ থেকে। এই মাসেই যাব। একা গেলে কিন্তু চলবে না, আমাদেরও নিয়ে যেতে হবে। আচ্ছা। সেদিন খুব ঘুরলাম হেঁটে হেঁটে, কারণ হেঁটে ঘুরলে মজা বেশি। বাসায় চলে আসলাম, এসেই ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেলাম। তারপর ব্যাগ নিয়ে প্রাইভেট যাবার জন্য বের হলাম। ওহো, আপনাদের তো বলাই হয় নাই, শরীফা জাহিদও এখন আমার সাথে প্রাইভেট পড়ে। কিরে দোস্ত, তুই যারাকে পটালি কেমনে রে? ধুর, ওই তো আমাকে প্রপোজ করেছে। ওহ। সারা রাস্তা হাঁটতে আমার খুব কষ্ট হলো। সারাদিন ঘুরেছি। ম্যামের বাসায় এসে কলিং বেল দিতেই যারা এসে দরজা খুলে দিল। শরীফা জাহিদ চলে গেল, আমি একাই আছি। আসতে এত লেট করছো কেন? নিশ্চয়ই রাস্তায় কোনো মেয়ের পিছু নিয়েছিলে। আরে আজব, মেয়ের পিছু নিব কেন? সারাদিন ঘুরে পা ব্যথা হয়েছে, তাই লেট। পায়ে ব্যথা পাইছে? আরে না, হেঁটেছি অনেক, তাই। ভেতরে যাও। সোজা ভিতরে গিয়ে টেবিলে বসে পড়লাম। যারা এসে আমার পাশেই বসলো। মেয়ের সাহস কি দেখেছেন? আপুর সামনে অন্য ছেলের সাথে বসে। আমি হলে তো ভয় শেষ হয়ে যেতাম। পড়া শুরু করলাম, আর এদিকে যারা শুধু আমার পায়ে গুঁতা দিচ্ছে ওর পা দিয়ে। আমি অনেকবার ইশারায় না করেছি,
কিন্তু শুনে না। এমন করতে করতে ক্লাস শেষ হলো। আমি উঠে চলে আসলাম। বাসা আসছি এমন সময় জারার ফোন। তুমি আমাকে না বলেই চলে গেলে কেন? তুমি তখন অমন করছিলে কেন? আমার ভালো লাগছিল না। কিন্তু আমার খুব ভালো লাগছিল। কিন্তু আমার ভালো লাগছিল না। ওকে সরি, আর করব না। বাসায় গিয়ে এসএমএস করো। আচ্ছা। যারা মনে খুব কষ্ট পেয়েছে আমার কথায়, বাসে গিয়ে সরি বলবো। দোস্ত, যাই বলিস, যারা তোকে খুব ভালোবাসে রে। কিভাবে বুঝলি? দেখিস না ওর কথা কেমন? ওর আবদার, ওর অধিকার খাটানোর দেখতেই বোঝা যায় খুব ভালোবাসে তোকে। সারা রাস্তা এসব নিয়েই কথা হলো। বাসায় চলে আসলাম। সোজা ছাদে গেলাম ব্যাগ রেখে। যারাকে ফোন করলাম। হ্যালো, বাসায় গেছো? আর খুব সরি আমি। কেন? তখন ওইভাবে কথা বলার জন্য। আরে ওটা কিছু না, বাদ দাও। আচ্ছা তাহলে রাখি। ফোন কেটে দিয়ে রুমে চলে আসলাম। রাত নেমে এসেছে। আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর মা খাবার জন্য ডাকলো। খাবার টেবিলে গেলাম। কি বাবা, পড়ালেখা কেমন চলছে? খুব ভালো বাবা। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ঠিক আছে। খাবার শেষ করে রুমে এসে ঘুম দিলাম। এভাবে কেটে গেল আরো 15 দিন। এখন আমি জারাকে খুব ভালোবাসি। আর ও তো জানেনি, ও আমাকে খুব কেয়ার করে, খুব ভালোবাসে। আজকে কলেজে এক কোনায় বসে আছি, কেউ আসে নাই। যারা তখন কোথা থেকে যেন যারা আসলো। ওই, আজকে আমাদের বাসায় যাবে তুমি? সেটা তো প্রতিদিনই যাই। আজকে অন্যভাবে যাবে, তোমাকে আদর করব। তোমার আপু? আপু বাসায় নেই, বান্ধবীর বাসায় গেছে, তাই তো তোমাকে যেতে বলছি। তাহলে আজকে প্রাইভেট বন্ধ? কিন্তু তুমি যাবে। আচ্ছা যাব। কলেজ ক্লাস শেষ করে বাসায় গেলাম। গোসল করে রেডি হয়ে জারার বাসায় চলে গেলাম। কলিং বেল দিতেই জারা দরজা খুলে দিল। তুমি এসেছো? আসলাম। ভিতরে নিবে না? আসো। ভিতরে যাওয়ার সাথে সাথেই জারা আমাকে জড়িয়ে ধরলো। আজকে তোমাকে খুব আদর করব। আমি কি বসে থাকবো? করবে, তোমার যা ইচ্ছা তাই করবে। এভাবে ধরে রাখবে নাকি কিছু খেতে দিবে? দাঁড়াও, নিয়ে আসছি। আরে এটা খাবো না, মিষ্টি খাবো। মিষ্টি তো বাসায় নেই। আছে, তোমার কাছেই আছে। কই? আমার কাছে আসো। যারা কাছে আসতেই টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। এটা কি ছিল? মিষ্টি খেলাম। যা দুষ্টু। যারা সোফায় বসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর ও আমার চুল টানছে আস্তে আস্তে। বাবা, এখানে তো ভালোই ফ্রি মুভি চলছে। ম্যাম আসছে। আপু তুই এখানে? আমার বাসা আমি আসবো না, কে আসবে? ছি, তুই এত খারাপ। আমি বাসায় নেই এই সুযোগে। ছি। আপু আমি রিমনকে খুব ভালোবাসি। যারাকে কয়েকটা চড় মারলো কোষে ম্যাম। মানে অনেকেই বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না, ভাবতাম তোরা ভালো বন্ধু, কিন্তু এখন তো দেখছি। আর রিমন, তোমাকে আমি খুব ভালো ছেলে ভাবতাম, কিন্তু তুমি এমন জানতাম না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর আসবে না এরপর থেকে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়। আর তোমাকে প্রাইভেট পড়াবো না, আর আসবে না। কি হলো, যাচ্ছ না কেন? আমি ম্যামের বাসায় থেকে চলে আসলাম। ম্যাম যেমন করছে, তারা 2 জন মেয়ে, আমি একা ছেলে, কখন কি নিয়ে ফাঁসিয়ে দেয় তাই চলে আসলাম। বাসায় এসে কিছু ভালো লাগছে না। না জানি যারার উপর কি অত্যাচার চলছে, কিছুই ভালো লাগছে না। রাতে ঘুমও ধরছে। 12টার সময় একটা SMS এলো। রিমন আপু আমার ফোন ভেঙে ফেলেছে, তাই কথা বলতে পারছি না, কালকে কলেজে কথা হবে। SMSটা দেখে একটু ভালো লাগলো। কোনো মতে রাতটা কাটলো। আমি খুব সকালেই কলেজে গেলাম, কেউ আসে নাই। ক্লাসে বসে আছি, যারা আসলো। ওর সাথে কথা বলতে চাইলে ইশারায় বলল এখানে না, বাহিরে। বাহিরে চলে গেলাম। কিছুক্ষণ পর যারা আসলো। প্লিজ রিমন, আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি আর একা থাকতে পারছি না, প্লিজ। অমনি কোথা থেকে যেন ম্যাম চলে আসলো। কিরে, তোকে না বলেছি লিমনের কাছে আর আসবি না? আপু আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। তুই আজকে বাসায় আয়। ওকে চর মারতে দেখে খুব কষ্ট পেলাম। ক্লাসে গিয়ে দেখলাম যারা নেই, চলে গেছে। সেদিনের মতো ক্লাস করে চলে আসলাম। রাতে যারা ওর আপুর ফোন দিয়ে ফোন দিল। হ্যালো, কেমন আছো?
ভালো, তুমি? ভালো। কি করো? কিছু না, তুমি? কিছু না। খাইছো? বাই, এখন রাখছি। আমি আর কিছু বললাম না, ওর সমস্যা তাই। পরদিন কলেজে গেলাম, ক্লাসে বসে আছি পেছনের বেঞ্চে আর গল্প করছি, আর যারাকে দেখছি। যারাও আমাকে মাঝে মাঝে দেখছে। এমন সময় ম্যাম আমাদের দেখে ফেলে। আমাকে খুব বলে রেগে যায় ম্যাম। কোনো মতে আজকের ক্লাসগুলো শেষ করে বাড়ি আসতে যাব, রাস্তায় এসে যারা আমার পিছনে আসলো। রিমন শোনো, বলো। তুমি আর ক্লাসে আমার দিকে তাকিও না। কেন কেন? দেখলেই তো, ম্যাম কি বলল, একবার বিচার দিলে প্রিন্সিপালের কাছে খবর আছে। মানি না এসব। তুমি আর ক্লাসে আমার দিকে তাকাবে না, এটাই শেষ। যারা চলে গেল আমার খুব খারাপ লাগছে। বাসায় চলে আসলাম, এসেই ঘুম দিলাম। ঘুম থেকে বিকেলে উঠলাম, খিদে লেগেছে। না খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু খেতে গিয়ে খেতে ইচ্ছে হলো না। যারার জন্য বাইরে ঘুরতে গেলাম একা, তবুও ভালো লাগছে না। এভাবে কিছুদিন কাটলো। যারা আমাকে এখন অবহেলা করে। কিছু কিছু আমার সাথে ঠিকমতো কথাই বলে না। কথা বলতে জোর করলে অনেক বলে রাজি হয়, তাও একটু। 2 দিন ধরে প্রাইভেট যাই না। মা জিজ্ঞেস করেছিল, বলেছি ম্যাম কিছুদিন বিজি থাকবে, তাই পড়াবে না। 2 দিন পর কলেজে গেলাম, দেখলাম যারা ক্লাসে একা একা বসে আছে। আমি যারা কাছে গেলাম। আরে, তুমি এখানে কেন? আমি এখানে মানে কি? কেউ দেখলে কি হবে? আজকে তো তোমার আপু আসে নাই। তো কি? আজকেই তো আমাদের কথা বলার সুযোগ। তুমি বাহিরে যাও, আমি আসছি কাজটা শেষ করে। কিসের কাজ? তুমি বুঝবে না, যাও তো। আমি মাঠের একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু যারা আসছে না। 8 ঘন্টা পর যারার কাছে গেলাম, দেখলাম আগের মতোই বসে আছে। কি হলো যারা, তুমি গেলে না কেন? আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম। ও সরি, আসলে ভুলেই গেছিলাম তোমার কথা। মানে কি, তুমি আমাকে ভুলে যাও? আচ্ছা সরি, এখন আর কথা বলতে পারবো না, ক্লাস শুরু হবে। আমি যারার উপর রাগ করে কলেজ থেকে চলে আসলাম। বাসায় এসে কিছু ভালো লাগছে না, তাই সিগারেট খেতে লাগলাম। এটা নাকি খুব কাজে লাগে কষ্ট দূর করতে। সেদিনের পর থেকে আমি আরো 2 দিন কলেজে গেলাম না। আজকে কলেজে গেলাম। আমি, শরীফ আর জাহিদ কলেজের মাঠে দাঁড়িয়ে আছি। দেখলাম যারাকে একটা ছেলে বাইক দিয়ে কলেজে রেখে গেল। যারাকে দিয়ে গেল ছেলেরা কে রে? কেন জানিস না? ও আসিফ আমাদের সাথে প্রাইভেটে পড়ে, অন্য কলেজের। তো এখানে কেন? তুই জানিস না, ওদের মধ্যে খুব মিল। ওরা প্রাইভেটে একসাথে বসে, দুজন দুজনের খাতা নিয়ে লিখে দেয়, সব সময় হাসাহাসি করে। ওদের কথা শুনে খুব খারাপ লাগলো, তাই যারার কাছে জানতে হবে ছেলেটাকে। আমি যারার কাছে গেলাম, ও আমাকে দেখে নাই। আমি ওর হাত ধরে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলাম। এসব কি রিমন? এটা কেমন অসভ্যতামি? এখানে এভাবে আনলে কেন? ওই ছেলেটাকে। কোন ছেলে? তোমাকে যে নামিয়ে দিয়ে গেল ওই ছেলেটাকে। ও আমার বন্ধু আসিফ। আমি থাকতে তোমার ছেলে বন্ধু লাগবে কেন? আমার কি কোনো মেয়ে বন্ধু আছে? তুমি না না করেছো। তুমি তোমার জায়গায় আর আসিফ ওর জায়গায়। তোমার জন্য আমি ওর মতো ভালো বন্ধুকে হারাতে চাই না। আমার কি কোনো মেয়ে বন্ধু আছে? তোমাকে কোনো মেয়ে পাত্তা দিলে তো থাকবে। তুমি তো বলদের মতো চলো, দেখছো কি? আর এখনকার ছেলেদের চুলের কাটিং দেখেছো? আর তোমার ড্রেসের যে অবস্থা। ওর কথাগুলো কলিজা ফুটো করে দেবার মতো ছিল। খুব কষ্ট লাগছে, বুকের বাঁ পাশে ব্যথা করছে। তাহলে তুমি কাকে চাও, আমাকে না আসিফকে? যে কোনো একটা বেছে নিতে হবে। তোমার থেকে আসিফ 1000 গুণ ভালো, তাই তোমাকে দরকার নাই। এখন থেকে আমাকে বিরক্ত করবে না, তা না হলে আসিফকে দিয়ে তোমাকে মার খাওয়াবো কিন্তু। যারা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। আমি দেখতে খারাপ, চুলের কাটিং ভালো না, ড্রেস ভালো না, আরো অনেক কথা, যেটা আমার খুবই কষ্ট লাগলো শুনে। শোনো রিমন, এখন থেকে তুমি আমার ধারে কাছেও আসবে না। আসলে আসিফকে দিয়ে তোমাকে মার খাওয়াবো। ওর কথা শুনে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু বললাম, আচ্ছা ঘুরবো না তোমার পিছু। তুমি যেটা চাইছো সেটাই হবে, কিন্তু মনে রাখো এমন দিন যেন না আসে যে তুমি আমার কাছে ভালোবাসা ভিক্ষে চাইবে। এমন খারাপ দিন আমার কোনো দিনও আসবে না। দেখা যাবে। যারা চলে গেল, ওর কথাগুলো আমার বুকে তীরের মতো লেগেছে। আমার মাথা ঘুরছে, তাও সেখানেই বসে পড়লাম।
কিছুক্ষণ পর কিছু বড় ভাই আসলো। ভাই বলল, কিরে, তুই এখানে বসে আছিস কেন? ক্লাসে যা, একটু পর ক্লাস শুরু হবে। জি ভাইয়া। আমি উঠে দাঁড়িয়ে একটু এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। বড় ভাইরা এসে ধরলো। কিরে, নেশা করেছিস নাকি? না ভাইয়া, মাথা ঘুরেছে। তুই কি ক্লাস করতে পারবি না বাড়ি যাবি? বাড়ি যাব। তোর নাম কি জানো? রিমন। তারপর এক বড় ভাই আমার ক্লাসে চলে গেল আমার ব্যাগ আনতে। ব্যাগ এনে আমাকে রিক্সায় তুলে দিল। আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বলেছি একাই যেতে পারবো। কিছু ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে জারার এমন আঘাত দিয়ে। বাসায় চলে আসলাম। বাড়িতে গিয়ে সোজা সোফায় বসে পড়লাম। আমার অবস্থা দেখে মা বলল, কি রে, কি হয়েছে তোর? কিছু না মা, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া না করলে তো পড়বেই, যা রুমে গিয়ে বিশ্রাম নে। আমি রুমে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে দিলাম। খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কি দোষ ছিল আমার যে আমার সাথে এমন করলো? আমি তো ওকে ভালোবাসি বলেছিলাম না, ওই তো জোর করে ওর মায়া ফেললো। এখন একবার কষ্ট দিচ্ছে। হায়রে মানুষ। আমি রুমে কিছুক্ষণ শুয়ে থেকে বাহিরে চলে গেলাম। হাঁটতে হাঁটতে একটা দোকানে গিয়ে বসলাম। কলেজ ছুটির আশায় বসে রইলাম। কিছুক্ষণ পরে ছুটি হলো। যারা এখান দিয়েই যাবে। দেখলাম যারা ওই যে আসিফ না কি যেন, ওর সাথে এমন ভাবে যাচ্ছে দুজনের শরীর টাচ লাগছে। এটা দেখে খুব রাগ উঠলো। আমি সিদ্ধান্ত নিলাম আসিফের সাথে কথা বললো আর যারার কাছে আসতে না করবো। সেদিনের মতো বাসায় চলে আসলাম। ঘুম ধরছে না, রাতের খাবারও খাইনি। কোনো মতে রাতটা পার করে পরদিন সকালে খোঁজ নিয়ে দেখলাম ওই ছেলেটা আমাদের পাশের এলাকায় থাকে। ওর নম্বর জোগাড় করে ফোন করে বললাম ওর সাথে দেখা করতে। সারাদিন পর বিকেলে ওই ছেলেটার সাথে দেখা করলাম। ভাই, তোমার সাথে জারার কিসের কথা? আরে ও আমার বন্ধু, কথা বলতেই পারি। এখন থেকে ওর পাশে যাবে না। আরে আমি ওর বন্ধু, কথা বলবো। আর তুই কে রে না করার? আমি কে জানিস? আমি ওর বয়ফ্রেন্ড। বাদ দে, ও আমাকে ভালোবাসে, তোকে না। যা তো। ওর কথা শুনে খুব রাগ উঠে গেল। দিলাম রাগে ঘুষি। তারপর ইচ্ছে মতো মেরে সেখান থেকে চলে আসলাম। পরদিন কলেজে গেলাম। একটুও ভালো লাগছে না ওকে মারতে পেরে। দেখলাম যারা আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে এসে চড় মারলো। তোর এত বড় সাহস আমাকে মারিস? তুই আসিফকে মারছিস কেন? আমি সেটা কি তোকে বলবো নাকি? এটা তুই ঠিক করিসনি। এটার মাসুল তোকে দিতে হবে, খুব ভয়াবহ প্রতিদান দিতে হবে। তো সেটা কেমন বল শুনি। দিলেই বুঝবি। যারা চলে গেল, বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আসলে ওরা কিছুই জানে না, তাই জানাই ওনি। সেদিনের মতো বাসায় চলে আসলাম। এভাবেই যেতে গেল আরো 2 দিন। একদিন রাতে শুয়ে আছি, তখন জারার ফোন থেকে একটা এসএমএস আসলো। রিমন, তুমি আমার বাড়ির সামনে আসো জলদি, আমি তোমার অপেক্ষায় আছি। ওর এসএমএস পাওয়ার সাথে সাথে দৌড়ে চলে গেলাম ওর বাসার সামনে, কিন্তু সেখানে কিছুই দেখলাম না। ও তো বললো এখানে আছে। কিরে, কোথায়? কেউ তো নেই। এগুলো ভাবতে ভাবতে কে যেন পেছন থেকে মাথায় আঘাত করলো এবং ইচ্ছে মতো পেটাতে লাগলো। আমি অজ্ঞান হবার অবস্থা, তখন কে যেন ফোনে কথা বলছে। হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে। বুঝলাম এটা আসিফ আর জারার কাজ। আরে না, ও আর আপনাদের সাথে লাগতে আসবে না। আমি খুব খুশি হলাম। আচ্ছা রাখি, যান। লাভ ইউ। খুবই কষ্ট পেলাম যারা আমার সাথে এমনটা করতে পারলো। খুব ভালোবেসেছিলাম, কিন্তু জানতামও না ও একটা বেঈমান। আমি কোনো মতে পকেট থেকে ফোনটা বের করে জাহিদা শরীফকে ফোন দিলাম। হ্যালো, তোরা কোথায়? তাড়াতাড়ি জারার বাসার সামনে আয়, কি যেন আমাকে হামলা করেছে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। তারপর আবার কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। 2 দিন ধরে হাসপাতালে আছি আমি। আজকে বাবা আর মার সাথে শরীফ জাহিদও আছে। কি রে, তোর কি হয়েছিল? কে মেরেছে তোকে? তারপর বাবাকে সব খুলে বললাম। তোর সাথে এত কিছু হলো, তুই আমাদের জানালি না? সরি রে। তোর এখানে থাকা নিরাপদ হবে না, বরং তুই তোর কাকার বাসায় চলে যা আর সেখানে পড়াশোনা করবি। কিন্তু বাবা। কোনো কিন্তু না। তাহলে ভর্তি করে দেবে কে? তোর চাচা করে দেবে, আর তুই ওখানে পড়ে এইচএসসি দিবি। আচ্ছা বাবা। বিশ্রাম নে, কালকে তোকে রিলিজ করে দিবে। বাবা মা চলে গেল। শরীফ আর জাহিদ কান্না করার অবস্থা। কি রে, এমন করছিস কেন? তুই আমাদের ছাড়া থাকতে পারবি? কি করব বল? আচ্ছা থাক, যখন যাস ফোন দিয়ে যাস। আচ্ছা।
ওরা চলে গেল, আমি বিশ্রাম নিচ্ছি। পরদিন আমি পুরো সুস্থ, তাই রিলিজ করে দিল। বাসায় আসার সাথে সাথে বাবা ব্যাগ গুছিয়ে বলল, আমিও তাই করলাম। বাবা কাউকে কিচ্ছু জানতে দিল না আমি কোথায় আছি, কার কাছে যাচ্ছি। গাড়িতে বসে শরীফ আর জাহিদকে জানালাম যে আমি গাড়িতে। চাচার বসে এসে বাবা সব ব্যবস্থা করে দিয়ে চলে গেল। যা তোর রুমে যা। একটা রুম দিল, রুমে বিশ্রাম নিলাম। চাচি খেতে ডাকলো। আবার 2 চাচাতো ভাই আছে, কিন্তু তারা বিদেশে থাকে। খেতে খেতে, তার রিমন কেমন পড়ালেখা হচ্ছে? জি চাচা ভালো। তোমার আম্মু কেমন আছে? ভালো। খাবার শেষ করে রুমে চলে আসলাম। সেদিন আর কাউকে ফোন দিলাম না। পরদিন কলেজে নিউ গেল চাচা ভর্তি করানোর জন্য। ভর্তি করানোর শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে আছি, আর জানি না খুব কষ্ট হচ্ছে। যারার জন্য খুব কষ্ট লাগছে। যারা আমাকে অপমান করলো, আমাকে ডেকে নিয়ে মারলো, আমাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেল। কি দোষ ছিল আমার? আমি আজবার, তাই না? আজকে থেকে ঠিক হয়ে যাব, দেখিয়ে দিব যারাকে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। কিছু ভালো লাগছে না, যারার কথা মনে হলে কষ্ট লাগে। আর এখানে পুরাই একা, আড্ডা দেওয়ার কেউ নাই। হারামিগুলো থাকলে তাও ভালো হতো। ক্লাস শুরু হলো। যেহেতু আমার পেছনে বসার অভ্যাস, তাই পেছনেই বসলাম। স্যার ক্লাস করাচ্ছেন খুব সুন্দর করে, খুব ভালো লাগছে। স্যারের ক্লাস পর 3টা ক্লাস করে বাড়ি চলে আসলাম। এসে আমার রুমে চলে গেলাম। কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হলাম। দেখলাম চাচা আমার রুমে আসছে। কাকু কিছু বলবে? চোখ বন্ধ করো তো। কেন? আগে কর। আমি চোখ বন্ধ করলাম। এবার খোল। আমি চোখ খুলে দেখি চাচা আমার সামনে একটা স্মার্টফোন ধরে রেখেছে, আইফোন 11। আমি তো মহা খুশি। আসলে যে ফোনটা ছিল সেটা বাবা যাবার সময় নিয়ে গেছে। তুই আমার একমাত্র ভাতিজা, তোকে কি কিছু না দিয়ে পারি? তোর বাবা না করেছিল যেন ফোন না দেই, কিন্তু আমার ভাতিজা ফোন ছাড়া থাকবে কেন? আর শোন, এখন থেকে যে আমার মোটরসাইকেল আছে ওইটা তোর, ওইটা দিয়ে চালানো শিখবি। আমার সাথে মাঠে যাবি, আমি শিখাবো। তারপর তোকে নতুন মোটরসাইকেল কিনে দিব, দামিটা। আর এইভাবে খ্যাত সেজে থাকবি না, চুলের কাটিং, ড্রেস চেঞ্জ করবি। এক ঝাড়া গেছে, আরো অনেক ঝাড়া আসবে, কষ্ট পাবি না। তুমি যারার কথা জানলে কি করে? জানি কোনো একভাবে। শোন, কালকে তোকে বাইক চালানোর ট্রেনিং দেব, বুঝলি? আর তোকে কিন্তু বাইক মেয়ে নিয়ে ঘুরতে দিব না, আমাকে নিয়ে এখানে ওখানে যাবি। আর ফোন দিয়ে কারোর সাথে যোগাযোগ রাখবি না। তোর উপর একবার আক্রমণ হয়েছে, আবার যদি হয়। ঠিক আছে চাচা। চাচা চলে গেলেন। আমি ফোনটা নিয়ে শুরু করলাম নানা কাজ। নতুন বউ আর নতুন বউয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আমার ফেসবুক লগ ইন করতে চাইলাম, কিন্তু চাচা বলেছে কারোর সাথে যোগাযোগ না রাখতে। তাই নতুন একটা আইডি খুলে ফেক আইডি আর চলতে লাগলাম সেদিনের মতো চালানো অফ। যারা কেন এমন করলো, খুব ভালোবেসেছিলাম, সেজন্যই বুঝি এমন করেছে। খুব কষ্ট হচ্ছে। কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে ক্লাস করে এসে বিকেলে চাচার সাথে বাইক চালাতে গেলাম। চাচা 2-1 বার দেখিয়ে দিল আমি চাচাকে নিয়ে চালাচ্ছি। চাচা পেছন থেকে কি করতে হবে বলে দিচ্ছে। রিমন, তুই তো প্রায় শিখেছিস, আমি একটু ঘুরে আসি, তুই চালাতে থাক। আচ্ছা কাকু। চাচা চলে গেল। চালাতে লাগলাম। ভালোই চালাচ্ছি, জোরে চালাচ্ছি। হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে চলে আসলো। ফোনে কথা বলতে বলতে দিলাম লাগিয়ে। কি আর করার, দুজনই পড়ে গেলাম। আমার পায়ে আর হাতে কেটে গেল। এই যে দেখে চালাতে পারেন না নাকি? দেখে তো চালাচ্ছিলাম, হঠাৎ আপনি চলে আসলেন। আর আমি নতুন, তাই দিলাম লাগিয়ে। দেখেছেন কতটুকু কেটে গেছে আপনার? আরে ব্যাস, আমি তো ভাবছিলাম বকা দিবে, কিন্তু ইনি দেখছি দরদ দেখাচ্ছেন। মেয়েটা ওর চিন্তা না করে আমার চিন্তা করছে। চলেন আপনাকে ব্যান্ডেজ করে নিয়ে আসি, সামনে ডাক্তারের দোকান আছে। থাক, লাগবে না। এত বেশি বোঝেন কেন? আসেন বলছি। কি আর করার, জানি। শুনে গেলাম ব্যান্ডেজ করে দেবার পর। আমি টাকা দিতে চাইলাম, কিন্তু মেয়েটা দিতে দিল না। ও দিল। আপনি টাকা দিলেন কেন? কারণ আমার জন্য আপনি ব্যথা পেয়েছেন। আমি ফোনে কথা বলে বিজি ছিলাম, তাই দেখতে পারিনি। আচ্ছা। মেয়েটা চলে গেল। আমিও চলে আসলাম বাইকের কাছে। চাচা বাইকের কাছে দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় গেছিলি? একটা মেয়ের সাথে লাগিয়ে দিয়েছিলাম। ভালোই তো, এখন তোর মেয়েটার সাথে প্রেম হবে। চাচা, মজা করলাম। তা দেখতে কেমন? লক্ষ্য করিনি কেমন। ওকে চল,
আজকে আর শিখতে হবে না, কালকে আসবো। আর এটা কোনো সমস্যা না, নতুন নতুন এমনই হবে। আমি কি ভয় পাই নাকি? দরকার হলে আবার লাগিয়ে দিব ওই মেয়ের সাথে। ভালোই তো। সেদিনের মতো বাসায় চলে আসলাম। কিরে তোর কি হয়েছে? কিছু না, লাগিয়ে দিয়েছিলাম। নতুন হাঁটা শিখলে আসার খাবেই। দেখে চালাতে পারিস না? দেখে তো চালাচ্ছিলাম, কোথা থেকে চলে আসলো মেয়েটা। মেয়ে হুম। কাজ করেছো বাবা? কেন চাচি, কি করেছি? কিছু না, রুমে যা, বিশ্রাম নে। আমি রুমে এসে ফ্রেশ এলাম, তারপর ফোনটা নিয়ে শুরু করলাম কাজ। প্রথমে ফ্রি ফায়ার খেলতে লাগলাম, প্রায় 1 ঘন্টার মতো খেললাম। অনেকদিন পর খেলছি, তাই বেশি কিল করতে পারছি না। অনেকক্ষণ খেলার পর একটু ফেসবুকে ঢুকলাম। হঠাৎ করে একটা গ্রুপে একটা পোস্ট দেখে চোখ আটকে গেল। যারা যে আইডি চালায় সে আইডি থেকে পোস্ট করেছে, তার মানে যারাই করেছে। পোস্টটা ছিল এমন, জীবনে এমন কিছু থাকে যা থাকাকালীন সেটার মূল্য বোঝা যায় না, হারিয়ে গেলে বোঝা যায় মূল্যটা। এমন পোস্টের আগা মাথা কিছুই বুঝলাম না, কিন্তু ওর আইডি দেখে মন চাইলো একটু ঘুরে আসি। ওর প্রোফাইলে গেলাম, দেখলাম সবই আগের মতো আছে, কিন্তু পাল্টে গেল রিলেশনশিপ স্ট্যাটাস। ওর আইডিতে থাকতে ভালো লাগছে না, ওর কথা মনে পড়ছে, খুব খারাপ লাগছে। ওর জন্য যতই বলি ভুলে যাব, ততই মনে পড়ে। সেদিন আর রাতে খেলাম না। সকালে চাচি খাবার জন্য ডাকলেন, আমি খেতে গেলাম। কিরে, রাতে খেলি না কেন? ভালো লাগছিল না। ও। খেয়ে কলেজে চলে আসলাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে কলেজের ভেতরে ঢুকলাম, দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। আরে আপনি এখানে? আমি এখানেই পড়ি, আর আপনি তো নতুন। আপনি জানলেন কি করে যে আমি নতুন? জানি। আপনার নামটা কি যেন? আমার নাম হলো নীলা, আপনার? রিমন। চলেন ক্লাসে যাই। চলেন। আমি আর নীলা এক ইয়ারেই পড়ি। সেদিনের মতো ভালো করে ক্লাস করে বাসায় আসলাম, এসে বাইক চালাতে লাগলাম। আজকে আমি পুরোপুরি শিখে গেছি। বাসায় চলে আসলাম, দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু যখন যারার কথা মনে হতো সেদিন মনটা আর ভালো করতে পারতাম না। এখন আমি বাইক চালানো শিখেছি, বাইক নিয়ে কলেজে যাই, কিন্তু কাকার পুরনোটা নেই, আর আমি আগের মতো নেই। চুলের কাটিং চেঞ্জ, ড্রেস চেঞ্জ। একদিন চাচার কাছে গেলাম। চাচা, তুমি না বলেছিলে যে আমাকে নতুন বাইক কিনে দিবে? না, দিব না, তোর বাবা না করেছে। ও। আমি সেখান থেকে মন খারাপ করে চলে আসলাম। সকালে কলেজে যাইনি, আজকে জারার কথা খুব মনে পড়েছে, তাই বিকেলে চাচার ডাক শুরু করলো। রিমন, ওই রিমন। বলো চাচা। বাইরে যা তো, কে যেন তোর সাথে দেখা করবে। কে? দেখতে পারবি, যা। বাইরে গিয়ে দেখলাম একটা নতুন বাইক রাখা আছে। কি পছন্দ হলো কি? এটা কার? এটা তোর। তুই কি ভেবেছিস তুই আমার একমাত্র ভাতিজা? তোকে কি কিছু না দিয়ে পারি? বাইকে চাবি ছিল, আমি বসেই দিলাম টান। চাচা মনে ডাক দিল, কিন্তু আর ব্রেক করলাম না। এলাকা জুড়ে নতুন মোটর সাইকেল নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ করে দেখলাম নীলা একটা ছেলের সাথে বসে আছে। আমাকে ডাক দিল। আরে রিমন। আমি ওর দিকে গেলাম। নীলা ওর সাথে ছেলেটার কথা বললো, ওটা ওর বয়ফ্রেন্ড। ওদের সাথে কথা বলে সন্ধ্যায় বাসায় আসলাম। কিরে বেটা, আমাকে রেখেই চলে গেলি? আমি কি জানি নাকি তুমিও যাবে? আচ্ছা, রুমে যা। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর রাতের খাবার খেলাম চাচা চাচির সাথে। দিনগুলো বেশ ভালোই কাটছিল। সকালে কলেজে যাওয়া, বিকেল বাইক নিয়ে ঘুরে, কিন্তু ঘুরে বেশি মজা পাই না। শরীফা জাহিদ হলে আরো ভালো হতো। এখানে এসেছি আজকে 6 মাস। এই 6 মাস এমন কোনো দিন নেই যারার কথা না ভেবে কষ্ট পাইনি। একদিন রাতে চাচা আমাকে ডাকলেন। জি চাচা, বলো। আসলে রিমন, আমরা বিদেশে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। তাহলে আমি একা থাকবো? কি আর করার, কিন্তু আমি বলি কি, তুই বাসায় চলে যা, তোর বাবা মার কাছে। এটাই ভালো হবে। সেটা ছাড়া তো আর কোনো গতি দেখছি না। পরদিন চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে চাচার দেওয়া বাইক নিয়ে টাঙ্গাইল ছেড়ে ঢাকা চলে আসলাম। বাবার মা তো ভীষণ খুশি আমাকে দেখে। আমি রুমে দেখলাম রুমের অবস্থা করুণ, মাকড়সার জাল হয়েছে। সেদিন অনেক কষ্ট করে রুম পরিষ্কার করে ফেললাম। পরদিন ঘুম থেকে মা ডেকে তুলল। রিমন, ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, আসছি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা করে কলেজে চলে আসলাম, তবে আজকে রিক্সা বা হেঁটে না, চাচার দেওয়া বাইক নিয়ে। কলেজের ভেতরে যাবার সাথে সাথে দেখলাম রিপা
আর ওর বন্ধুরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বাইক পার্ক করে ব্যাগ ক্লাসে রেখে আসলাম। আরে রিমন ভাইয়া, এতদিন কই ছিলেন? এতদিন কই ছিলাম সেটা পরে বলি, আগে বলো জাহিদ কই? আর কি, ওরা সেই আগের মতোই নিয়মিত কলেজে আসে না। ও, জাহিদকে ফোন দিলাম। হ্যালো, তুই কোথায়? বাসায়। কিন্তু আপনি কি? ওরে শালা, আমি রিমন, তাড়াতাড়ি কলেজে আয়। দিলাম শরীফকে ফোন। বিপ বিপ বিপ। হ্যালো হ্যালো, কে বলছেন? তুই কোথায়? কলেজে যাচ্ছি, কিন্তু আপনি কে? আসলেই বুঝবি। দিলাম কেটে। কিছুক্ষণ পর দুজনই আসলো। আমি গেটে গিয়ে ওদের সামনে দাঁড়ালো। আমাকে দেখে ওরা চমকে গেছে। কিরে, তুই এতদিন আমাদের সাথে যোগাযোগ করিস নাই কেন? কই ছিলি? চাচা নিষেধ করেছিল তাই। তা কেমন আছিস? আছি ভালো, তোরা? ভালো। দোস্ত, যারা যেন কেমন আগের মতো নেই রে। কেন, কি হয়েছে? তুই চলে যাওয়ার পর থেকে যারা মন মরা করে থাকতো আর নিয়মিত কলেজে আসা বন্ধ করে দিয়েছে। বাদ দে তো, আসিফ এর সাথে মনে হয় ঝগড়া করেছে তাই এমন। ওর কথা বাদ, তোদের প্রেম কোন চলছে? বলিস না দোস্ত, সানজিদাকে ছাড়া কিছুই ভালো লাগে না, শুধু ওর কথা মনে পড়ে। ওর সাথে থাকলে খুব ভালো লাগে। ওর কাছে গেলেই তো পারোস। আমি আর কি বলবো। কেন? রিপা আমার সাথে আগের মতো করে। তাহলে নতুন কাউকে খুঁজে নে। ওকে খুব ভালোবাসি রে, ওকে ছাড়া অন্য মেয়ে ভালো লাগে না। জাহিদ ওর আর রিপার মধ্যে সকল কথা আমাকে বলল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। প্রথমে স্যারের ক্লাস। স্যার আমাকে জিজ্ঞেস করেছিল এতদিন কোথায় ছিলাম। বাবার সাথে কথা বলে দিয়েছি স্যারকে। স্যার আর কিছু বলল না। স্যারের ক্লাস শেষ, এবার ম্যামের ক্লাস। আমরা যথারীতি আগের মতো পেছনে বসে ফাজলামি করছি, কিন্তু মাঝখানে বাদ ছিল ফাজলামি যারা না করেছিল, কিন্তু ও তো আর নেই। আমরা ফাজলামি করছি, হঠাৎ করে ম্যাম আমাদের দেখে ফেলে। ম্যাম আমাদের দিকে আসে। আমি তো ভয় আছি, কি যে বলে। রিমন, তুমি এতদিন কোথায় ছিলে? কলেজে আসলে না কেন? ম্যাম চাচুর বাসায়। চাচুর বাসায় কেউ এতদিন থাকে নাকি? আমি থাকি। ভালো। এই ঘোরাঘুরি ভালো না, ঠিক মতো পড়ো। হ্যাঁ ঠিক আছে। ম্যাম চলে গেল, কিন্তু দেখে মনে হলো ম্যামের আমার প্রতি কোনো রাগ নেই। সেদিনের মতো ক্লাসটা করে চলে আসলাম বাইরে। জাহিদ আর শরীফকে গেটের বাইরে যেতে বললাম। ওরা যাচ্ছে। আমি পার্কিং লট থেকে আমার বাইকটা নিয়ে আসলাম ওদের কাছে। নে উঠে পড়। আরে এটা কার? আব্বে, এটা আমার চাচু কিনে দিয়েছে। তাহলে তো ঘুরতে পারবো মজা করে। এখন উঠে পড়। ওরা উঠে পড়লো। আমি সোজা টান এক টানে ওদের দুজনের বাসার সামনে এসে ওদের নামিয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর গোসল করে এসে লাঞ্চ করে রুমে এসে বসে পড়লাম। তারপর সেই পুরনো আইডিটা লগ ইন করলাম। এভাবে খেলতে খেলতে বিকেল হলো। এখন তো আর প্রাইভেট যাই না, তাই বাইক নিয়ে শরীফ আর জাহিদকে বাসায় থেকে নিয়ে ঘুরতে গেলাম। রাতে বাসায় ফিরলাম। বাবা একটু বকাঝোকা করলো, রুমে চলে গেলাম। রিমন, ফ্রেশ হয়ে খেতে আয় বাবা। আসছি। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। এত ঘুরলে চলবে নাকি? পড়তে হবে। বাবা প্রাইভেট চাই না, তাই আজকে ঘুরতে গিয়েছিলাম একটু বন্ধুদের নিয়ে। ভালো। খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে চলে গেলাম। দেখলাম আজকে যারা এসেছে। আমি বাইক নিয়ে যাচ্ছি, যারা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি হর্ন দিচ্ছি কিন্তু সাইড দিচ্ছে না, তাই পাশ কাটিয়ে চলে আসলাম। ক্লাসে এসে বসে আছি, তখন যারা আসলো, কিন্তু আগের যারা আর এ যারার কোনো মিল নেই। আগে খুব মিষ্টি আর কিউট ছিল, আর এখন পুরাই পেটনি। এতদিন কোথায় ছিলে? কলেজে আসলে না কেন? আমি শুনেও না শোনার ভান করে আছি অন্যদিকে তাকিয়ে। কি হলো, কিছু বলছো না কেন? কিছু জিজ্ঞেস করেছি। জি, আমাকে কি কিছু বলছেন? এতদিন কোথায় ছিলে? সেটা জেনে আপনি কি করবেন? দরকার আছে বলো। আমার নেই, জানতো এখান থেকে। আপনার ভালো লাগছে না। যাব না, বলো কোথায় ছিলে। যাবেন নাকি? আমার কিন্তু রাগ উঠতেছে, খারাপ কিছু হতে পারে। করো দেখি কি করবে। আমি জানি তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। এই, তোর লজ্জা করে না এসব কথা বলতে? তোর মতো মেয়েদের কাজই এটা। ছেলেদের প্রেমে ফেলে পরে তাদের নিঃস্ব করে চলে যাবি, বদলে দিব ছেলেটাকে। কথাগুলো বলে ক্লাসের বাইরে চলে আসলাম। অনেকক্ষণ পর ক্লাসে গেলাম, তাও একটা ক্লাস আছে এখন। দেখলাম যারা এখন কাঁদছে।
কাঁদুক, হোক, তাতে আমার কি। দোস্ত, যারাকে এমন করে কথা না বললেও হতো কিন্তু। তাতে আমার কি? আমাকে কি বলেছিল জানিস না? তাও ভুল তো মানুষ মাত্রই। দেখেছিস মেয়েটা এখনো কাঁদছে। বাদ দিবি তুই? বাসায় চলে আসলাম। এভাবে কিছুদিন গেল। এর মধ্যে যারা আমার সাথে অনেকবার কথা বলতে এসেছে, কিন্তু আমি বলিনি। কেন জানি না, যারার মুখ দেখলে আমার রাগ উঠে যায়। সেদিনের পর থেকে যারাকে আর কেমন যেন দেখায়। মনে হয় খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। তাতে আমার কি? কি দোষ ছিল আমার যে কত অপমান করলো, মার খাওয়ালো, ছেড়ে চলে গেল? এখন কেন আসছে? কিছুদিন পর কলেজে মাঠের এক কোণে বসে আছি। রিমন, তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, জানতো এখান থেকে। প্লিজ রিমন, আমার ধৈর্য থাকতে কষ্ট হচ্ছে। চলো কোথাও গিয়ে বসে কথা বলি। কেন, আপনার রাজু কোথায়? ওকে নিয়ে যান। তাকে দেখলাম যারা মাথা ঘুরে পড়ে গেছে। এখন কি করি? যাই, ধর তো, হাসপাতালে নিতে হবে। ধর। হাসপাতালে নিয়ে গেলাম যারাকে। তারপর সেখানে ডাক্তার বলল যে ও নাকি না খেয়ে আর না ঘুমানোর জন্য এমন অবস্থা হয়েছে। আমি ম্যামকে ফোন করে আসতে বললাম। ম্যাম আসার পরে আমরা চলে আসলাম। ম্যাম জ্ঞান ফিরে অবধি থাকতে বলল, কিন্তু তার আগেই চলে আসছি। শরীফ, চল, তোর নানুর বাসায় যাব টাঙ্গাইল ঘুরতে। সত্যি যাবি তোরা? এক সপ্তাহের জন্য। কিরে জাহিদ, তুই যাবি না? যাব। ওখানে গেলে রিপাকে ভুলতে পারবো তো? আসলে শরীফের নানুর বাসায় সবাই আমাদের খুব আদর করে, তাই তো যাওয়া। আমরা পরদিন শরীফের নানুর বাসায় চলে আসলাম। টাঙ্গাইলে সেখানে আসতে রাত হলো, তাই সেদিন আর সঞ্জিদার সাথে দেখা হলো না, কারণ সঞ্জিদার বাড়ি শরীফের নানুর বাসার পাশে। রাতটা কেটে গেল অনেক মজার মধ্যে। পরদিন সকালে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সঞ্জিদার কলেজে চলে গেলাম। সঞ্জিদাকে সারপ্রাইজ দিবে শরীফ। দেখলাম সঞ্জিদা একা একা দাঁড়িয়ে আছে। শরীফ পেছন থেকে গিয়ে সঞ্জিদার চোখ চেপে ধরলো। এই কে রে? চোখ সার বলছি। শরীফ কোনো কথা বলছে না। কি রে, চোখ সার, কে তুই? তাও চুপ। এবার সঞ্জিদা ঘুরে চোখ ছড়িয়ে শরীফকে একটা চড় মেরে দিল। তারপর দুজনেই হা। সরি, আমি বুঝতে পারিনি তুমি এখানে আসছো। খুব তো বলতে, আমি তোমার 2 গজের মধ্যে থাকলে খুঁজে পাবে। সরি বললাম তো, বুঝতে পারিনি। শরীফ হেব্বি রেগে আছে। আচ্ছা ধরো, তোমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, তাহলে যদি কিছু না বলতাম, তাহলে আবার পরে ধরার সাহস পেত, কিন্তু থাপ্পড় দিলে সে সাহস থাকবে না। ঠিক আছে যান, মারো আমাকে, আরো মারো। না থাক, কিন্তু হঠাৎ তোমরা এখানে কবে আসছো? কালকে রাত্রে। আমাকে বললে না কেন? সারপ্রাইজ দিব বলে। চলো আজকে তোমাকে নিয়ে ঘুরবো। সঞ্জিদা অমনি চলে গেল ক্লাসে, গিয়ে ব্যাগ নিয়ে আসলো। ব্যাগ কেন? ঘুরবো। ক্লাস 2 দিন না করলে কিচ্ছু হবে না। দুজন দুজনের হাত ধরে চলে গেল ঘুরতে। আমরা আর কি, কলেজটা ঘুরে বাসে আসলাম। শরীফের নানু জিজ্ঞেস করলে উল্টো পাল্টা বুঝিয়ে দিলাম। দুপুরে বাসে আসলো শরীফ। সবাই মিলে গ্রামের পুকুরে ইচ্ছে মতো গোসল করলাম। তারপর দুপুরের খাবার খেয়ে আবার বিকেলে ঘুরতে বের হলাম। আমরা ঘুরছি, এমন সময় জাহিদের কাছে ফোন আসলো। হ্যালো। জাহিদ ফোনটা আমার কাছে দিল। হ্যালো। প্লিজ ওনার ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা আছে। আমার বুঝতে বাকি নেই কে, আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ রিমন, তুমি আগের মতো হয়ে যাও। আসো আমরা আগের মতো রিলেশনশিপে যাই। তাই আমাকে আবার অপমান করতে পারেন, আবার মার খাওয়াতে পারেন। একবার মাইক খাইয়ে শখ মিটেনি। কি সব বলছো? কিসের মার খাওয়াবো? আমি কি সব ভুলে গেছি নাকি? সেদিন তো আপনি আপনার বাসার সামনে আমাকে ডেকে পাঠালেন যাতে আসিফকে দিয়ে আমাকে মার খাওয়াতে পারেন। কি বলছো তুমি? তোমার কোথাও ভুল হচ্ছে। চুপ, আর ফোন দিবেন না। আপনার বাজে কথা শুনতে চাই না। ফোন কেটে দিলাম, খুব রাগ হচ্ছে। আচ্ছা, তুই যারার সাথে এমন করছিস কেন? মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। তুই শুরু করলি। তোরা যা, আমার ভালো লাগছে না, আমি যাব না। কেন যাবি না? ওর কথা শুনলে আমার রাগ উঠে, তুই জানিস। তবু কেন বললি আমি এখানে আছি? আচ্ছা আর বলবো না, চল। তুই না গেলে আনন্দটাই মাটি হবে। দাঁড়া, রাগটা কন্ট্রোল হোক, বস একটু। একটু বসে নিলাম রাস্তার পাশে। তারপর রাগ আর মন দুটোই ভালো হলো। হালকা ওদের নিয়ে ঘুরতে লাগলাম। ভাইয়া, আপনি কি কাউকে ভালোবাসেন? আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে, প্রচুর রাগ হচ্ছে।
সেটা শরীফ বুঝতে পেরে সঞ্জিদাকে নিয়ে আগে আগে চলতে লাগলো। আর পেছনে আমি, জাহিদ আর সঞ্জিদার 2 বন্ধু সারা বিকেল ঘুরলাম। খুব ভালো লাগছে। বিকেলে বাসায় চলে আসলাম। 3 জন এক জায়গায় বসে আছি। এমন সময় শরীফের ফোন আসলো। যারা ফোন করেছে? খবরদার বলবি না, আমি আছি। হ্যালো, রিমন কোথায়? একটু আগে তো এখানেই ছিল, কিন্তু একটা মেয়ে ফোন দিল। কথা বলতে বলতে বাইরে কোথায় যেন চলে গেল। কি? ও মেয়ের সাথে কথা বলে? মেয়ের নাম কি? বাড়ি কই? তা তো জানি না। ভাইয়া সত্যি কি রিমন মেয়ের সাথে কথা বলে? প্লিজ বলেন, ও কি প্রেম করে? ফোন স্পিকার দেওয়া, তাই আমি শুনতে পারলাম। কিন্তু যারা যেভাবে বলছে ন্যাকামি করে, আমার খুব হাসি পাচ্ছে। তবু চুপ করে হাসি পুষে রাখলাম। সেটা তো জানি না, পরে জেনে আপনাকে বলবো। এখন রাখি। আপনারা এখন কই আছেন? বলা যাবে না। বলেই ফোন কেটে দিল। ওই শালা, আমি মেয়ের সাথে কথা বলি বলতে গেলি কেন? আরে ও তো এমনিই জ্বলছে, আরো একটু জ্বালাই। ভালো, চল খেতে যাই। আমার খিদে নাই রে, সানজিদা যা খাইতেছে তাতে আর খাবার রুচি নেই। কি খেলি আবার? তোকে বলবো কেন আমাদের ব্যাপারে? দেখলাম জাহিদ মন খারাপ করে বসে আছে। কিরে, এমন করে বসে আছিস কেন? রিপা SMS দিয়েছে, এখন ওর কাছে না গেলে ও অন্য ছেলের সাথে রিলেশন করবে। ও অন্য ছেলের সাথে রিলেশন করবে আর তুই বসে থাকবি? তুইও একটা ভালো মেয়ে খুঁজে নে। ওকে ছাড়া অন্য কাউকে ভালো লাগে না তোরে? শোন, ও বুঝে গেছে তুই অন্য কাউকে মেনে নিতে পারবি না ওকে ছাড়া। তোর কষ্ট হয়, তাই তোর সাথে এমন করছে। কিন্তু তুইও দেখিয়ে দে, তুইও অন্য মেয়ে পটিয়ে নে, ছেড়ে দে ওকে। ওর থেকে ভালো মেয়ে আছে। আচ্ছা, দেখছি। রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। পরদিনগুলো ভালোই কাটলো। যমুনা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আরও অন্য জায়গায় গিয়েছিলাম। এখানে এসেছে 1 সপ্তাহ হলো, তাই আজকে চলে যেতে হবে। এনে ব্যাগ গুছিয়ে নে, চলে যাবো আজকে। আর কিছুদিন থেকে গেলে ভালো হতো না? যা, গিয়ে তুই সঞ্জিদার আঁচলের তলে লুকা। তাই করব, ওকে ছাড়া কিছুই ভালো লাগে না। এরপরে এসে বিয়ে করে নিয়ে যাব। সবাই বিদায় নিলাম আর সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। বিকেলে বের হলাম, 5টা বাজে। রাত হবে যেতে। সারা রাস্তায় জার্নি করে রাত 11টায় গাড়ি থেকে নামলাম স্ট্যান্ড। আমাদের বাসা থেকে বেশি দূরে না, আর রাতে হাঁটতে ভালো লাগে, তাই হেঁটে আসছি। কিন্তু মাঝ রাস্তায় যেটা দেখলাম, যারা আর আসিফ একসাথে কোথা থেকে যেন আসছে। এত রাতে কোথা থেকে আসছে? ছি, যারা এত খারাপ হয়েছে। আমি ওদের পাশ কাটিয়ে চলে আসলাম। কিছুতেই যারার কথা মাথা থেকে সরছে না। এত নিচু ও এত রাতে আসিফের সাথে কি করে? ছি, ভাবতেই পারছি না। পরদিন কলেজে গেলাম, কাউকেই ডাক দিলাম না। কলেজের মাঠে বসে আছি, শরীফ আসলো। কিরে, এমন করে মুখ বানায় রাখছিস কেন? কি হয়েছে? কই, কিছুই না। মিথ্যা বলবি না। শরীফের কথা শেষ হবার আগেই যারা চলে আসলো। এই তুমি কালকে রাতে কোথা থেকে আসলে? সেটা আপনাকে বলতে বাধ্য নেই। না, বলতে হবে। তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিতে পারো না। চুপ, তোর নষ্টা মুখে এই কথা বলবি না। তুই তো নষ্ট মেয়ে। কি বলছো এসব? ঠিকই বলেছি। তুই অত রাতে নির্জন পথে আসিফের সাথে কি করলি নাকি? আসিফ তোর চাহিদা মিটাতে পারে না বলে আমাকে লাগবে তোর? চুপ করো বলছি। সত্যি কথা বলতে গায়ে লাগে, তাই না? তুই তো একটা খারাপ নষ্টা মেয়ে। বেশি বলে ফেলছো তুমি। চুপ। তুই আমাকে চর মারলি কোন সাহসে? তুই আর আমার সামনে আসবি না, যা এখান থেকে। যারা কান্না করতে করতে চলে গেল। দোস্ত, তুই ওকে ভালোবাসবি না ঠিক আছে, ঘৃণা করবি ঠিক আছে, কিন্তু ওর সম্বন্ধে বাজে কথা না বললে হয় না? না, হয় না। চল ক্লাসে চল। ক্লাসে গিয়ে দেখলাম যারা এখন কান্না করছে, তাতে আমার কি? আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। স্যার দেখেনি যারা কান্না করছে, স্যার ক্লাস করে চলে গেল। এবার ম্যামের ক্লাস। কি যে হয়, ম্যাম ক্লাসে এসে যারার কাছে গেল। কিরে, কি হয়েছে? কান্না করছিস কেন? কিন্তু যারা কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। একবার চোখ মুছে আবার পানি পড়তে থাকে। ম্যাম এবার আমার কাছে আসলো। কি যে বলে, রিমন সামনে এক্সাম তো, কেমন প্রস্তুতি? ভালো ম্যাম। আজকে থেকে প্রাইভেটে আসবে। দেখা যাবে। ম্যাম আর কিছু বলল না। কলেজ ছুটির পর সোজা বাসায় চলে আসলাম। শরীফকে নামিয়ে দিয়ে রাতে জাহিদ ফোন দিল। টিং টিং টিং। হ্যালো দোস্ত, আমি একটা মেয়ে খুঁজে পেয়েছি। কালকে তোদের আমার সাথে যেতে হবে। থাকে কই?
আরে আমাদের পাশের এলাকার বাড়ি, অন্য কলেজে পড়ে। কালকে কলেজে যাব, কিছুদিন দেখব, যদি ভালো হয় তাহলে প্রপোজ করব। কয়টায় যাবি? 8টায় রেডি থাকিস, তুই আর শরীফ। আচ্ছা। সকালে ঘুম থেকে উঠে রেডি হলাম কলেজের জন্য, কিন্তু আজকে আপনাদের না, ওই মেয়েটার কলেজে মেয়েটার খোঁজ নেবার জন্য। আমরা যথারীতি বের হলাম, মেয়েটার পিছু করছি। তবে দেখলাম মেয়েটা বাড়ি থেকে বের হয়, রাস্তায় এসে বন্ধুদের সাথে মিশে যায়, আর কলেজে গিয়ে সোজা ক্লাস করে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। আজকে 2 দিন হলো পিছনে ঘুরি, আজকে বাড়ি যাবার সময় মেয়েটার পিছু নিলাম। মেয়েটা বারবার আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু একা থাকায় কিচ্ছু বলছে না। মেয়েটা বাসায় চলে গেল, আমরাও চলে আসলাম। পরদিন আবার গেলাম মেয়েটার পিছু নেবার জন্য। দোস্ত, আজকে প্রপোজ করে দিব, মেয়েটা ভালো আছে। আচ্ছা করিস, আসুক আগে। দেখতে পারলাম মেয়েটা আজকে একাই আছে। আমরা ওর সামনে গেলাম। কিছু কি বলবেন? আসলে আমি কিছু বলবো না। এই জাহিদার বাচ্চা, কিছু বলবে? কই রে, বল। আসলে আপু, আমি আপনাকে ভালোবাসি। কি বললেন? আসলে আপু, আমি আপনাকে ভালোবাসি। ভাইয়া, আমিও আপনাকে ভালোবাসি। ভাইয়া বলুন কেন? আপনি তো আগে বললেন এভাবে কেউ প্রপোজ করে নাকি। কিভাবে করে আমি তো জানি না। দাঁড়ান, আমি দেখাচ্ছি, কিন্তু ফুল পাবো কোথায়? ও, আমার কাছে চকলেট আছে, এটা দিয়েই করি। হাঁটু গেড়ে বসে পড়লাম। হে প্রিয়, তুমি যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। কি যত করলে তুমি, বুঝি না। তুমি দেবে তোমার বেবি আম্মু হওয়ার সুযোগ? তোমার বুকে ঠাঁই হবে কি আমার? দেব। জাহিদ মেয়েটাকে তুলে জড়িয়ে ধরলো। আরে আরে করছিস রাস্তায় কি? তো কি? ও, মেয়েটার নামও জানি না, কিন্তু প্রেম হলো। আপি, আপনার নাম যেন কি? ভাইয়া, আমার নাম হলো ইশরাত। নে ভাই, এখন ট্রিট দে জলদি। কিসের ট্রিট? শালা প্রেম করব, ট্রিট দিবে। আচ্ছা চলেন, আমি দেব। তারপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে যে যার মতো অর্ডার করতে লাগলো। জাহিদ তো শেষ, এত বিল দিবে কিভাবে? খাবার শেষে 5000 বিল আসছে। জাহিদ তো মুখের অবস্থা বাংলা 5। এত টাকা নাই রে, 3000 আছে। আরে আমি আছি না, এই নাও বিল, দাও। জাহিদের অবস্থা ঠিক হলো। সেদিনের মতো বাসায় চলে আসলাম। ইসরাত আবারও জাহিদকে জড়িয়ে ধরে কিস করলো। আরে কপাল, একদিনে এত কিছু। সবার কপাল খুলে আর আমারটা চুম্বকের বিপরীত প্রতিক্রিয়া হয়। সেদিনের মতো বাসায় চলে আসলাম। পরদিন আমাদের কলেজে গেলাম। কলেজে যাবার সাথে সাথে কোথা থেকে যেন যারা চলে আসলো, এসে আমার হাত ধরে ফেললো। আর ওর হাতে ডাল কেন? কি হলো? আমার হাত ধরলেন কেন এভাবে? আর হ্যাঁ, ওটা কেন? রাগ কুত্তা, তুই কলেজে আসিসনি ঠিক আছে, কিন্তু ওই মেয়েটার পেছনে গেছিস কেন? আপনার হাতে ডাল কেন? আজকে 3 দিন ধরে এটা যত্নে রেখেছি, তোর পিঠে ভাঙবো বলে। কেন, কি করলাম আমি? তুই ওই মেয়ের পেছনে ঘুরোস কেন? প্রেম করব, আপনার সমস্যা? না, আমি থাকতে তুই কারোর সাথে প্রেম করতে পারবি না। করব, আপনার কোনো সমস্যা থাকবে কেন? কারণ আমি তোকে ভালোবাসি। আপনার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। প্লিজ এমন করিস না। ওই মেয়েটা বলেছে আমাকেই তার দরকার। সে নাকি আনস্মার্ট, আনরোমান্টিক ছেলে পছন্দ করে। যারা আমার হাত শক্ত করে ধরে বলে, প্লিজ এসব বলে আর কষ্ট দিস না। আরো বলেছে তার কোনো ছেলে বন্ধু নেই, আমি তার বেস্ট, আমি তার বয়ফ্রেন্ড। কি? ওই মেয়েটার বাসা কোথায়? আমি ওকে এমন মার মারবো না। কেন মারবেন? ভুলে গেছেন আমি যখন আসিফকে মেরেছিলাম তখন বলেছিলেন আমি ওকে মেরে খুব ভুল করেছি, খুব ভয়াবহ প্রতিদান দিতে হবে। তাহলে আপনি ওকে মারবেন কেন? কোন অধিকারে মারবেন? যারা আমার হাত ছেড়ে দিল। আমি বুঝতে পেরেছি কেন মেরেছিলে। আসলে ভালোবাসার মানুষ অন্য কারো হলে সবাই এমন করবে, কিন্তু এতক্ষণ তোকে ভালোভাবে বললাম, কাজে লাগলো না। এটা বলেই যারা ডালটা হাতে নিয়ে আমার দিকে এগোতে লাগলো। এমন করে এগোচ্ছেন কেন? কারণ তোর পিঠের ডালটা আজকে ভাঙবো। যারা আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে, আমি ব্যক্তিক দেখে দিলাম দৌড়। ও তো আমার সাথে দৌড়ে পারবে না। ওই কুত্তা, ভাগিস কেন? দাঁড়া বলছি। আমি আর না দাঁড়িয়ে সোজা ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর যারা জাহিদ আর শরীফ আসলো। যারা আমার কাছে আসলো। আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাস তাই না? কখন কষ্ট দিলাম আপনাকে? তুই মেয়েটার সাথে কেন কথা বললি? তুই মেয়েটার সাথে প্রেম করিস, ওর সাথে জাহিদ প্রেম করে। ও শালারা সব বলে দিয়েছে। যারা চলে গেল, যেতে চাইলে ঝাড়ি মেরে তাড়ালাম। পরে ক্লাস শুরু হলো।
খুব মনোযোগ দিয়ে ক্লাস করে 3 বন্ধু হেঁটে হেঁটে বাড়ি আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম আর ভাবছি যে মানুষ সত্যিই আজব। সেদিন অপমান করে ছেড়ে গেল, এখন আবার আমার পিছু ঘুরছে। বিকেল আর কোথাও গেলাম না, ফ্রি ফায়ার খেলে সময় পার করলাম। রাতে মা খেটে ডেকে গেল, আমি ভদ্র ছেলের মতো খেয়ে আসলাম। এসে একটু পরে সোজা ঘুম দিলাম। পরের দিন কলেজে গেলাম। আমরা 3 বন্ধু বসে কথা বলছি। কিরে ইসরাতের কি খবর? ভালো রে, খুব ভালোবাসে আমাকে। দীপা তো সবসময় বকাঝকা করতো, কথা বলতে চাইতো না। ভালো। আমরা কথা বলছি, এর মাঝে কোথা থেকে একটা মেয়ে। হ্যালো, আমি আদিবা, আপনাদের সাথে পরিচিত হতে আসলাম। শরীফ। আমি জাহিদ। আর আমি রিমন। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। তাকে দেখলাম যারা আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি হাত মেলালাম যারাকে জ্বালানোর জন্য। আমি একটু হাসলাম যাতে যারা জ্বলে। কাজ হচ্ছে। যারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, রাগে গজ গজ করছে। হাতটা ছাড়ুন নাকি ধরেই থাকবেন? ও, ছেড়ে দিলাম। আমি কি আপনাদের সাথে বসতে পারি? বসেন। আদিবা বসে পড়লো আমার পাশে। যারা এবার রেগে আগুন। আমরা তো বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। বন্ধু হলাম কখন? আচ্ছা, আপনি কি নতুন? আরে না, আমি পুরনো, কিন্তু বেশি কলেজে আসি না। আচ্ছা, যারার সাথে তোমার কিসের সম্পর্ক? সবসময় তোমার ব্যাপারে পড়ে থাকি। সেটা যারাই জানে। একটা কথা বলি। বলো। যারাকে জ্বালানোর জন্য হেসে কথা বলছে। সুন্দর করে দেখো, ভালোবাসার মানুষ অন্যের সাথে কথা বললে কেমন লাগে। তুমি যখন রেগে যাও না, তোমাকে অনেক কিউট লাগে। তাই নাকি? হ্যাঁ, তুমি বুঝলে কি করে? আমি কিছুদিন ধরে খেয়াল করছি। ভালো, চলো ক্লাসে যাই। কিরে চল ক্লাসে যাই। তোরা যা, আমরা আসছি। আমি আর কিছু না বলে আদিবার সাথে হেসেছে কথা বলতে আসছি। যারা তো হেব্বি রেগে আছে। আমরা যতই এগোচ্ছি যারার অবস্থা ততই খারাপ হচ্ছে। আমরা যারার দিকে যাচ্ছি আর যারা যেন কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা যারার কাছ দিয়ে যাচ্ছি তখন যারা মুখ ঘুরে দাঁড়ালো। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বিকেলে বাইক নিয়ে ঘুরছি, দেখলাম আদিবা বই নিয়েও যেন কোথায় যাচ্ছে। আমি ওকে কাছে গিয়ে পেছন থেকে ডাক দিলাম, হে আদিবা, কোথায় যাচ্ছ? আদিবা ভয়ে লাফ দিয়ে উঠল। এই ধুর, এভাবে কেউ ডাক দেয় নাকি? কোথায় যাচ্ছ? প্রাইভেট পড়তে। কার কাছে পড়ো? লুৎফর স্যারের কাছে। অনেক পড়াবে কি? আমি আগে যেখানে পড়তাম কিছু সমস্যার কারণে সেখানে যাই না। আচ্ছা, আমি তোমার কথা বলে দেখব। আর প্রাইভেট পড়তে পারবি নিশ্চিত, স্যার খুব ভালো করে বোঝান। আচ্ছা, আজকে গিয়ে জিজ্ঞেস করবে, কালকে কলেজে জানাবে আমাকে। আচ্ছা। আবেলা কই তুই, কলেজে যাবি না? কিন্তু লেট হবে রে একটু। কেন? আসলে ইসরাত আজকে বায়না ধরেছে যে ওকে কলেজ পর্যন্ত ফ্রি দিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে দিয়ে আয়। ফোন কেটে দিয়ে কলেজে চলে আসলাম। এসে একা একা দাঁড়িয়ে আছি। দেখলাম গেট দিয়ে শরীফ আসছে, মুখটা শুকনো শুকনো লাগছে। কিরে কি হয়েছে তোর? ফোন বন্ধ কেন? আর বলিস না, সানজিদা ওদের টাঙ্গাইল যেতে বলে। তুই বল, এত ঘন ঘন যাওয়া যাবে? তাই না করেছি বলে আমি নাকি অন্য মেয়ের সাথে প্রেম করি, ওকে ভালোবাসি না, তাই ওর কাছে যেতে চাই না, তাই রাগে ফোন অফ করে রেখেছি। আরে ভাই, ফোন করে মিশে নে। মিটাতে তো চাই, কিন্তু ওই তো আবল তাবল বলে রাগ উঠিয়ে দেয়। মিশে নে, ব্লক হবে যে রাগ করবে, কথা বলবে, সে আবার পরে ভালোবাসবে। সব ফোন অন করে কথা বলে ঠিক করে নে। বাহ, ওনাকে এত জ্ঞান দেওয়া হচ্ছে, তাহলে নিজের বেলায় এমন কেন? কোথা থেকে যেন যারা চলে আসলো। আমার জ্ঞান আছে। থাকলে আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ কেন? আপন করে নিচ্ছ না? আপনার প্যাকাল রাখেন তো, আমাদের বন্ধুদের মাঝে আপনি নাক গলাচ্ছেন কেন? আহ রিমন, তুই যারার সাথে এমন করছিস কেন? তোকে যেন কি বলেছিলাম আমি? আচ্ছা, আর বলবো না। হ্যাঁ ভাইয়া, আমাকে নিয়ে কিছু বলতে হবে না, কিন্তু এখন আমাকে দূরে থেকে দিচ্ছ না। পরে একদিন আমার কাছে ফিরে আসতে হবে তোমাকে, দেখো। কোনোদিনও না। আসবে হয়তো, আমি মরে যাওয়ার পরে আসবে, সেদিন খুব আফসোস করবে আর আমি তোমার অপেক্ষায় থাকবো। জানতো এখান থেকে। যারা মনটা খারাপ করে চলে গেল তাতে আমার কি? আমিও খুব কষ্ট পেয়েছিলাম, সেটা বোঝানোর নয়। ক্লাস শেষ করে আসার সময় আদিবা জানালো আজকে প্রাইভেট যেতে হবে। আমি রাজি হলাম। পরে বিকেলে আদিবার বাড়ির সামনে দেখলাম আদিবা দাঁড়িয়ে আছে। আমি আদিবাকে ডাক দিলাম, নাও উঠে পড়ো জলদি।
আমি তোমার বাইকে উঠলে তোমার গার্লফ্রেন্ড রাগ করবে না তো? আরে গার্লফ্রেন্ড থাকলে তো। ও, তোমার গার্লফ্রেন্ড নেই? না, আমি বাইক চালাচ্ছি আর আদিবা পথ বলে দিচ্ছে। এই থামো থামো, এখানেই নামতে হবে, এটা স্যারের বাসা। আমরা নেমে স্যারের কাছে গেলাম। স্যার, আসতে পারি? আসো। স্যার, যার কথা বলেছিলাম তাকে নিয়ে এসেছি। তারপর আদিবা সব খুলে বলল। আদিবা আমার হাত ধরে টেনে নিয়ে বসালো। মনে হচ্ছে আমি খোকা, কিছু বুঝি না। স্যার পড়াতে লাগলো, খুব ভালো লাগছে। স্যারের পড়া খুব সুন্দর করে পড়ায়। প্রাইভেট শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে কিছুদিন কেটে গেল। আমি আর আদিবা প্রাইভেট যাই। আজকে কলেজে যাচ্ছি, একটা রিক্সা ওভারটেক করার সাথে সাথে পেছন থেকে ডাক আসলো। ওই রিমন। আমি বাইক থামিয়ে দেখলাম আদিবা। আদিবা এসে টুক করে বাইকে বসে পড়লো। রিক্সা ছেড়ে বাইকে আসলো কেন? তোমার সাথে যেতে ভালো লাগে। কিন্তু তোমার সাথে কলেজে গেলে সবাই কি ভাবে কিছু বুঝতে পারছো? যে যা ভাবার ভাবুক, তাতে আমাদের কি? যে ভাববে তার সমস্যা, আমাদের না। কি যে করি না, নাও করতে পারছি না। যে নামো, কি আর করার। কলেজে নিয়ে আসলাম, দেখলাম যারা আমাদের দিকে তাকিয়ে আছে আর ওর চোখে পানি। কিছু বলবো না, ক্লাসে চলে গেলাম। কিরে শরীফ, ঝামেলা মিটাইছোস? কিন্তু তুই তোরটা মিটিয়ে নে দোষ। আবার শুরু করলি তুই? পরে বুঝবি। দেখা হবে, বাদ দে। সেদিনের মতো ক্লাস করে চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। এখন আমি আর আদিবা খুব ক্লোজ হয়েছি, কিন্তু কেন জানি না আদিবার সাথে থাকি বলে শরীফ আর জাহিদ আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি আর আদিবা মাঠে বসে আছি। এই রিমন, চলো আজকে ফুচকা খাবো। যাও, তুমি খাও, আমি খাবো না। না, খেতেই হবে তোমাকে, প্লিজ। আচ্ছা চলো। আমি আর আদিবা ফুচকা খাচ্ছি, যারা আসলো। রিমন, একটু এদিকে আসো প্লিজ, তোমার সাথে কথা। কিন্তু আমার তো নেই আপনার সাথে কথা। প্লিজ এমন করো না, আর কোনো দিন বলতে এসব আজকে লাস্ট। সত্যিই তো, আর বিরক্ত করবে না। এই যে এদিকে আসো। যারা আমাকে একটা নিশ্চুপ জায়গায় নিয়ে গেল। আমি যারার পেছনে যেতে লাগলাম। একটা কথা বলবে? কি? তুমি কি আদিবাকে ভালোবাসো? না। তাহলে ওর সাথে এত ক্লোজ হচ্ছ কেন? তাতে আপনার কি? আমি যে এগুলো মানতে পারছি না। তাতে আমার কি? তুমি কি আমাকে ভালোবাসো না? না, একসময় বেঁচেছিলাম, কিন্তু আপনি মূল্য দেননি। আমার বিয়ে ঠিক হয়েছে। তাতে আমার কি? আর ছেলেটাকে আসিফ নাকি? না, ছেলের নাম সাগর আর ব্যবসা করে কিসের জানো? আচ্ছা, আপনি আর কতজনকে ঠকাবেন? প্রথম আমি, তারপর আসিফের সাথে ইজ্জত নিলাম করে দিয়ে, এখন আবার বিয়ে করছেন। কি দিবেন আপনার স্বামীকে? দেবার মতো কিছু আছে? ব্যাস রিমন, ব্যাস, অনেক সহ্য করেছি, আর না, ভালো থেকো। এটা বলেই যারা চলে গেল। আমি ক্লাসে চলে গেলাম। কেন জানি না যারার বিয়ে আর যারা শেষ কথাগুলো ভুলতে পারছি না। মন খারাপ হয়ে গেল। বাসায় চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। যারার কথা শুধু মনে পড়ছে। মনে হয় বেশিই করে ফেললাম। আরে আমি ওর কথা ভাবছি কেন? ও যা করেছে ওকে ক্ষমা করতে পারবো না, এসব বলছি নিজে নিজেই, কিন্তু তাও ভালো লাগছে না। মা আসলো। কি রে, এভাবে শুয়ে পড়লো কেন? আর ড্রেসও তো খুললি না। ভালো লাগছে না, ঘুমোতে দাও। না খেয়ে ঘুমাবি? যাও খাবার রেডি করো। মা খাবার রেডি করে ডাক দিল, খেতে গেলাম, কিন্তু খেতে ভালো লাগছে না। হঠাৎ করে জাহিদের ফোন আসলো। হ্যালো, এই দিকের খবর কি শুনেছিস? কি? যারা তো সুসাইড করেছে, মরা দশা। তাতে আমার কি? ফোন রাখ। আমি ফোন কেটে দিলাম। খেতে পারলাম না, ভালো লাগছে না। কি শুরু হলো সব? বাহিরে চলে আসলাম, দেখলাম শরীফ দৌড়ে আসছে। কি হয়েছে রে? যারা সুইসাইড করেছে অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে এখন হাসপাতালে আছে। আমার কি? ও সুইসাইড করলে? মনে নেই ও কি করেছে আমার সাথে? তাহলে তুই যাবি না? না। ব্যাস, অনেক হয়েছে, আর না। এবার সত্যিটা, না হলে আরো সমস্যা হবে। কিসের সত্যি? শোন, তুই মাঝে যা দেখেছিস যারা সম্পর্কে, যারা তোকে অপমান করেছে, ধোকা দিয়েছে, সেগুলো সব মিথ্যা আসলে। যেদিন ম্যাম তোদের দেখেছিল সেই দিন তুই তো চলে আসছিস, কিন্তু ম্যাম যারাকে অনেক মেরেছে এবং শাসিয়েছে তোর সাথে যেন কথা না বলে, সম্পর্ক না রাখে। কিন্তু যারা তোকে অনেক ভালোবাসে তাই তোর সাথে লুকিয়ে কথা বলতো, কিন্তু ম্যাম সেটা জেনে যায়। পরে আবার ম্যাম যারাকে অনেক মারে আর বলে যে ও যদি তোকে না ভুলে যায় তাহলে ম্যাম গুন্ডা দিয়ে তোকে মারবে।
কিন্তু যারা তোকে ভালোবাসে তাই তোর খারাপ দেখতে পারবে না, তাই ও তোর সাথে অবহেলার অভিনয় করে, কিন্তু কাজে লাগলো না। তুই তাও ওর কাছে যেতেই থাকলি, তাই ও ওর খালাতো ভাই আসিফকে নিয়ে হাত ধরে ঘুরতো তোর সামনে। আর সেদিন যে ফোনটা দেখেছিলি সেটাও আসিফের। তোর মনে আছে তুই যেদিন যারা চলে যাবার পর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি, তখন বড় ভাই তোর ব্যাগ আনতে গিয়েছিল, তাদের সাথে যারাও আসছিল, কিন্তু তুই দেখিসনি। সেদিন যারা কান্না করেছিল, একটু কান্না থামাতে পারছিল না, আর তোকে যারা মার খাওয়ায়নি, ওইটা ম্যাম খাইয়েছিল। তুই যখন চলে গেলি তখন যারা সব সময় তোকে খুঁজতো, কান্না করতো, আমায় জিজ্ঞেস করে, কিন্তু আমরাও জানতাম না। তারপর তুই ফিরে এলি, এসে আবার মেয়েটাকে কষ্ট দিতে শুরু করলো। আর সেদিন যে আসিফকে সাথে দেখেছিস রাতে, আসলে ওর খালা আসিফের মা অসুখ হয়েছিল, তাই দেখতে গিয়েছিল। দরকার থাকায় যারার বাসায় আসে আসিফ এগিয়ে দিতে। তুই যা বললি সব সত্যি। খুব কষ্ট হচ্ছে এখন, যার জন্য নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। কি করে পারলাম এটা করতে? এতদিন বললি না কেন? কারণ যারা যখন কথাগুলো আমাদের বলেছিল ম্যাম শুনে ফেলেছিল, এবং আমাদের বলেছিল যদি তোকে বলি কলেজ থেকে বের করে দিবে, আর অন্য ভয় দেখিয়েছিল। আজকে বলতে বলেছে কে? থাকতে পারলাম না রে, একটা ভুল বোঝাবুঝির জন্য 2টা জীবন শেষ হবে, সেটা মানতে পারছিলাম না। নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল। যারা এখন কোন হাসপাতালে আছে? বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সিটি হসপিটালে আছে। আমাদের এখান থেকে বেশি দূর না, তাই দৌড়ে চলে গেলাম হাসপাতালে। গিয়ে যারার কেবিন বের করলাম, খুঁজে দেখলাম ম্যাম দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। এখন যারার উপর কোনো রাগ নেই, কিন্তু ম্যামের উপর খুব ঘৃণা হচ্ছে। নিজের বোনের প্রতি এমনটা করতে পারলো। একজন মানুষের হওয়ার পরও ম্যামকে কিছু বললাম না। ম্যাম আমাকে একটা কাগজ ছিল, বললো যারা লিখেছে আমার জন্য। আমি পড়তে লাগলাম। তোমাকে প্রিয় বলার অধিকারটা অনেক আগেই হারিয়ে ফেলেছি। বিশ্বাস করো, তুমি যা দেখেছো সব মিথ্যা। তোমাকে দেখানোর জন্য আমার আপুর জন্য করতে বাধ্য হয়েছি। জানো, তুমি যখন আমাকে অপমান করে তাড়িয়ে দিতে কষ্ট হতো না, কিন্তু আজকে যখন বললে আমি অন্যজনের কাছে ইজ্জত নিলাম করেছি, সেটা আমি মানতে পারছিলাম না। আর আমি আমার বিয়ে মানতে পারছিলাম না। অন্যজনের বউ আমি হতে চাই না, তাই চলে গেলাম। ভালো থেকো, ইতি অভাগী যারা। আমি চিঠি পড়ে কাঁদতে লাগলাম। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। আজকে খুব কষ্ট দিয়েছি মেয়েটাকে। আর না, কেতো না রিমন, এসব আমার জন্যই হয়েছে। না ম্যাম, আপনি আপনার বোনের ভালো চাইছিলেন। কিন্তু আমি জানতাম না আমার বোন তোমার কাছেই ভালো থাকবে। কাউকে যে জিজ্ঞেস করবো পাচ্ছি না। ডাক্তার বের হলো। ডাক্তার, যারা কেমন আছে? ইনশাআল্লাহ ভালো, কিন্তু সময় মতো না আনলে বাঁচানো যেত না। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু যারা জ্ঞান ফিরছে না। এদিকে যারা খবর শোনার বাবা মাও আসছে। দুপুর গড়িয়ে রাত হলো, কিন্তু খবরই নেই। রাত 4টার সময় ডাক্তার বললেন যারা জ্ঞান ফিরেছে। আমি পাগলের মতো হয়ে গেলাম। ডাক্তার, আমি কি দেখা করতে পারি? আমি যারা কেবিন গিয়ে ওর পাশে বসে ওর হাতটা ধরে কান্না করতে লাগলাম। যারা অন্যদিকে ঘুরেছিল, আমার স্পর্শ পেয়ে আমার দিকে দেখলো। আরে কাঁদছো কেন বিচ্ছিদের মতো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? প্লিজ ক্ষমা করে দাও, আর কোনোদিন কষ্ট দিব না। আমি অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিনও কষ্ট দিব না। পাশ থেকে ম্যাম এসে বলল, কিন্তু তোমার রুমিও তো সকাল থেকে না খেয়ে কষ্ট করছে। তুমি খেতে বলনি? বলেছিলাম, কিন্তু খাবার কথা বললেই রেগে গেছে। এখন কি খাবার আছে? দাও। ম্যাম খাবার দিয়ে রুম থেকে চলে গেল, আর যারা আমাকে খাইয়ে দিতে লাগলো। খুব ভালো লাগছে আজকে খাবার শেষ করে। যারা কপাল একটা ভালোবাসার পরও শেখে দিলাম, দিয়ে শুয়ে দিলাম। বাবা, এত ভালোবাসা! তাহলে তো কালকেই বিয়ের ব্যবস্থা করতে হয়। আমি কিছুটা লজ্জা পেলাম। পরদিন যারাকে বাসায় নিয়ে আসা হলো। আমি বাসায় গেলাম, একটু বলে আসি। বাসায় যাবার পর বাবা বলল, কিরে তুই এমনটা করতে পারলি? কি করলাম? তোর জন্য একটা মেয়ে মরতে গেছিল, আর তুই এতটা নিষ্ঠুর। কালকেই তোর বিয়ে ওর সাথে। বাবা, সামনে পরীক্ষা। থাক, বিয়ের পরও পড়বি। কি আর করার, বিয়ে তো করতেই হবে। শরীফা জাহিদকে খবরটা দিলাম। তারপর বাসায় সবাইকে এনে পার্টি দিল। পরের দিন ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। আমরা যারার বাসায় গেলাম ওকে আনতে। সেখানে আসিফের সাথে দেখা। রিমন, প্লিজ ক্ষমা করে দিও। জানি ক্ষমার অযোগ্য। তোমাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য খুব বড় অপরাধ করেছি। আরে এসব ভুলে যাও, নতুন করে শুরু করা যাক। সুন্দর করে বিয়েটা হয়ে গেল। যারাকে নিয়ে বাসায় চলে আসলাম।
ম্যামের বাবা মা আর ম্যাম বলেছে আর যেন কষ্ট না দিই। এমনিতে অনেক কষ্ট দিয়েছি। বাসায় চলে আসলাম। আমি এখন বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভয় করছে কি যে হয় ভিতরে গেলে। হঠাৎ করে পেছন থেকে কে যেন ধাক্কা মেরে ভিতরে দিয়ে দরজা লক করে দিল আর বলল, বিড়ালটা ভালো করে মারিস। আমি জারার কাছে যেতেই ও আমাকে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আমিও সাড়া দিতে লাগলাম। আরে বেবি, এবার তো ছেড়ে দাও। না, ছাড়বো না। অনেক কষ্ট দিছো বাবু, সেটা শোধ করতে দাও। আর কষ্ট দিব না বাবু। শুধু কি বাবু বাবু করবে নাকি আসল বাবু আনার কাজ শুরু করবে? আমিও ভুলেই গেছি